চৌধুরী, আপনাকে প্রথম প্রশ্ন করতে চাই। মানে বাংলাদেশীদের চোখ এখন যুক্তরাষ্ট্রের দিকে, তার একটা বিরাট কারণ নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর চলছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরকে ঘিরে প্রবাসী বাংলাদেশীদের একটা অংশ বিরাট বিক্ষোভের আয়োজন করেছেন আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকেরা। আমরা শুনছি, খবর পাচ্ছি যে মধ্যপ্রাচ্য, কানাডা থেকে পর্যন্ত যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে মানুষ জড়ো হয়েছেন বিক্ষোভ প্রদর্শনে। একটা বিমানবন্দরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সর্বত্র। মানে এই বিক্ষোভ প্রদর্শনের উদ্দেশ্যটা কি? এই প্রতিবাদ বা অনেকের চোখে যেটা বিশৃঙ্খলা, সেটা সৃষ্টি করে কি লাভ হচ্ছে? মানে ইউনূস বাহিনীর মনে একটা ভয় সৃষ্টি আপনাদের উদ্দেশ্য, নাকি আপনারা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন? এভাবে কি দৃষ্টি আকর্ষণ করা যায়? ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। আমরা যারা প্রবাসে থাকি, সেটা যুক্তরাষ্ট্রেই হোক বা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশের মানুষেরা যেখানেই থাকে, বাংলাদেশের সাথে প্রতিনিয়ত আমরা কিন্তু সংযুক্ত। আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন কিংবা আবাসভূমি বলতে কিন্তু সেই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকেই বুঝি। সেখানে যখন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় বা কোনো ধরনের অরাজকতা সৃষ্টি হয়, রাজনৈতিক বিপর্যয় সৃষ্টি হয়, কিংবা যে কোনো ধরনের সাইক্লোন, বন্যা, যে কোনো কিছুই কিন্তু আমাদের প্রবাসীদেরকে কিন্তু আঘাত করে, মনে আমরা কষ্ট পাই। সেই কষ্টেরই বহিঃপ্রকাশ আসলে এটা। এটা আসলে কোনো বিক্ষোভটা আমাদের মনের ভিতরের যে কষ্ট, বাংলাদেশকে নিয়ে যে কষ্ট, সেই কষ্টেরই আমার মনে হয় বহিঃপ্রকাশ ঘটছে নিউ ইয়র্কের বিভিন্ন প্রান্তে ডক্টর ইউনূসের জাতিসংঘের এই অধিবেশনে আগমন উপলক্ষে। দেখুন, বিশৃঙ্খলা নয়, আমরা কিংবা কাউকে ভয় দেখানো উদ্দেশ্য নয় প্রবাসীদের। আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রবাসীরা যেটা করতে হয় সেটা হলো গিয়ে ডক্টর ইউনূসের জন্য এটি একটি বার্তা বাংলাদেশের মানুষ এই যুক্তরাষ্ট্রের মাটি থেকে দিতে চায়। এবং সেখানে কিন্তু শুধু আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সমমনা কোনো রাজনৈতিক দল নয়, এখানে সাধারণ জনগণ যারা মুক্তিযুদ্ধের পক্ষে, যারা গণতন্ত্রের পক্ষে, যারা মানবাধিকারের পক্ষে, যেখানে অসাম্প্রদায়িক যে শক্তি আছে, সেটি রাজনৈতিক হোক, সামাজিক হোক কিংবা সাংস্কৃতিক, তারা সবাই কিন্তু এই মনোযোগ আকর্ষণের এই যে আন্দোলনটি গড়ে তোলা হচ্ছে সেটি, এটির দুটি উদ্দেশ্য। একটি হচ্ছে ডক্টর ইউনূসের প্রতি, কারণ তিনি এই মুহূর্তে ডিফ্যাক্টো বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রক। তার কাছে যে বার্তাটি আমরা প্রবাসের মাটি থেকে পৌঁছাতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশের মানবতার বিপর্যয়কে রোধ করুন। এটাকে প্রতিরোধ করা যদি না যায় এবং ধর্মীয় সাম্প্রদায়িক যে সহিংসতা দেখা যাচ্ছে, সেটা মুসলমানের মসজিদেও যেমন হচ্ছে, কবর থেকে মানুষকে উঠিয়ে লাশকে পুড়িয়ে ফেলা হচ্ছে, কিংবা মনে করা যাক মন্দিরে আক্রমণ হচ্ছে, সামনে দুর্গাপূজা, ভয়াবহ একটা সংকটের মধ্যে দিয়ে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষেরা যাচ্ছেন। ভয় ভীতি যখন মানুষকে গ্রাস করে, সেই ভয় ভীতি থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু আমরা এই প্রবাসের মাটিতে ইউনূস সাহেবের ওনার প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, আমাদের কথাগুলোকে ওনার কাছে জানিয়ে। সেই সাথে অবশ্যই যেখানে বাংলাদেশে মানুষ কথা বলতে পারছে না, রাজনৈতিক দলগুলো মন খুলে কথা বলতে পারছে না, সাংবাদিকরা কথা বলতে পারছে না, কিংবা শিক্ষক সম্প্রদায় সহ অন্যান্য সম্প্রদায় কথা বলতে পারছে না, সেখানে জুতার মালা পরিয়ে দেওয়া হচ্ছে। সেখানে তো প্রবাসীদেরকে একটা ভূমিকা নিতেই হবে। আমরা ৭১-এর ভূমিকা নিয়েছি, আমরা ৯০ আন্দোলনের ভূমিকা নিয়েছি, ৫২ ভাষা আন্দোলনে পর্যন্ত এই যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল। তাহলে আজকে কেন প্রশ্ন উঠে যে এই প্রবাসের মাটিতে? আমরা প্রবাসের মাটিতে যেমন ইউনূস সরকারের কাছে আমাদের দাবিগুলো তুলে ধরতে চাই, আমাদের ক্ষোভের কথা তুলে ধরতে চাই, ঠিক তেমনি আমরা কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়কেও জানাতে চাই যে বাংলাদেশ কিন্তু আজকের গ্লোবাল ভিলেজে বাংলাদেশ কোনো একক একটি দেশ নয়। সেই দেশকে সারা বিশ্বের মানুষের সাথে কিন্তু মানিয়ে চলতে হয়। যার কারণে আমরা জানাতে চাই সারা বিশ্বকে যে বাংলাদেশ, বিশেষ করে আমাদের এশিয়ান অঞ্চলে, দক্ষিণ পূর্ব এশিয়ায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ। এই অঞ্চলের স্থিতিশীলতা, রাজনৈতিক অর্থনৈতিক স্থিতিশীলতা কিন্তু এই পুরো অঞ্চলকে কিন্তু বিঘ্নিত করতে পারে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে বলতে চাই যে মানবতার যে লঙ্ঘন হচ্ছে সেখানে কিন্তু আমাদের কথা বলার প্রয়োজন, অর্থাৎ বিশ্ববাসীর কথা বলা প্রয়োজন। বাংলাদেশে যে নির্বাচনবিহীন একটি সরকার, অসাংবিধানিক একটি সরকার ক্ষমতায় আছে, সেটি আঙুল তুলে তাদেরকে দেখিয়ে দেওয়ার সময়। তো আমরা মনে করি যে আমাদের উদ্দেশ্য দুটি। আপনি যে কথাটি বললেন, আমাদের উদ্দেশ্য দুটি। একটি হচ্ছে কিন্তু সরাসরি ভাবে ডক্টর ইউনূসকে বোঝানো যে আমরা প্রবাসীরা কিন্তু বিক্ষুব্ধ,
সেই সাথে সাথে আমাদের এই বিক্ষুব্ধতার কথা আমাদের অংশীজন যারা সারা বিশ্বে, সেই অংশীজনদেরকেও আমরা জানাতে চাই। মহিবুল হাসান চৌধুরী নওফেল, আপনার কাছে যাই। মানে যুক্তরাষ্ট্রেও আমরা আওয়ামী লীগের, যদিও শামীম চৌধুরী বলছেন যে এটা মানে প্রবাসীদের একটা সম্মিলিত বিক্ষোভের প্রকাশ, কিন্তু মানে যুক্তরাষ্ট্রেও আমরা এই বিক্ষোভকারীদের মানে আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থক হিসেবেই যাদের পরিচিতি হচ্ছে, এবং তো তাদের আমরা যেমন বেপরোয়া দেখলাম, ঠিক তেমনি আমরা বাংলাদেশে দেখছি যে ক্রমাগতভাবে আপনাদের দল এবং মানে আওয়ামী লীগ এবং এরা অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বেপরোয়া হয়ে উঠছে। মানে এক বুধবারে দেখেন কতগুলো মিছিল হলো, এবং মানে পুলিশ শুধুমাত্র মিছিলগুলো থেকে 244 জন মানে 250 জনের মতো গ্রেফতার করে ফেললো। আর প্রস্তুতি থেকে আমি পত্রিকায় দেখছিলাম, মানে সব পত্রিকায় আসে কিনা তাও জানি না, মানে একদিনেই বোধহয় প্রস্তুতি থেকে 35-50 জন গ্রেফতার করেছে। তো একদিনে 350 জনের মতো গ্রেফতার হয়ে গেল শুধু ঢাকা শহরে। আপনার শহর চট্টগ্রামেও ওই একই দিনে কিন্তু মিছিল হয়েছে। আপনারা এতটা বেপরোয়া হয়ে উঠেছেন কেন? মানে আপনারা ভারতে বসে এসব পরিচালনা করছেন? যুক্তরাষ্ট্রের বিষয়টিও কি আপনারা সংগঠিত করছেন কিনা? দেখুন, যখন কোনো সংগঠন বা প্রতিষ্ঠান বা কোনো সুনির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক অরাজকতা, ব্যাপক নির্যাতন, ব্যাপক সন্ত্রাস নেমে আসে রাষ্ট্রীয় পর্যায় থেকে, তখন কিন্তু তাদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ, তাদের যে প্রতিবাদের ভাষাটা, তখন সেখানে এক ধরনের হয়ে থাকে। যে গতানুগতিক প্রক্রিয়াতে যে প্রতিবাদের ভাষা থাকে, সেই ভাষাটা কিন্তু পরিবর্তিত হয়ে যায়। তবে এখন পর্যন্ত আওয়ামী লীগের যে সমস্ত মিছিল বা প্রতিবাদগুলো আমরা দেখেছি, এখান থেকে কোথাও কেউ বলতে পারবে না জনসাধারণের প্রতি কোনো ক্ষোভ প্রকাশ করা হয়েছে, জনসাধারণের কোনো ক্ষতি হয়েছে, এবং সাধারণ মানুষের কেউ কোনোভাবে আহত বা নিহত হয়েছেন। আজকে প্রায় 1 বছরের উপরে উঠতে চলল, আমাদের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমি যদি বলি, আমি সরকারে ছিলাম, আমি 5 মাসের মতো 6 মাসের মতো পূর্ণমন্ত্রী ছিলাম। তো দোষ যদি করে থাকি, আমি করেছি। আমি এর আগে সংসদ সদস্য ছিলাম, উপমন্ত্রী ছিলাম। দোষ যদি করে থাকি, আমি করেছি, যদি সেখানে আমাকে প্রমাণ করতে পারেন। আমার দলের 300 জন এমপি, আমি যদি বলি দলের নয়, সংসদে 300 জন এমপি ছিলেন। আমার সারা দেশে আমাদের জেলার সভাপতি, সাধারণ সম্পাদকগণ ছিলেন। আমাদের প্রশাসনের আমি যদি যারা কর্মরত আছেন তাদের কথা বলি, আমি যদি বলি তারা যদি বিচার করতে চায় বা কোনো দোষ দিতে চায়, সর্বোচ্চ কত লোকের বিরুদ্ধে তদন্ত হতে পারে? 1000 বা 2000, তাই না? কিন্তু আমার একেবারে তৃণমূল পর্যায়ে, ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে আমার যে একজন নিরীহ কর্মী, যার কোনো ধরনের কোনো সরকারি কাজে বা উচ্চ পর্যায়ের সাংগঠনিক কাজে যার কোনো ধরনের ইনপুট ছিল না, তাকেও আপনি গ্রেফতার করলেন, হত্যা করলেন। পিতা মাতাকে আমরা দেখেছি অনেক জায়গাতে, বাবা মাকে হত্যা করা হচ্ছে, বোনকে ধর্ষণ করা হয়েছে, স্ত্রীকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। এই যে একটা মানে আমি বলবো আইয়ামে জাহেলিয়াতের মতন যে অবস্থা সৃষ্টি করা হয়েছে, 5ই আগস্ট পূর্ববর্তী এবং তার পরবর্তীতে যেভাবে করে আপনি দেখেছেন যে প্রেগনেন্ট পুলিশ অফিসার তারা মার্সি চাচ্ছিল, তারা বলছিল আমি ভাই গর্ভবতী, আমাকে রক্ষা করুন। সিরাজগঞ্জে পুরো পুলিশ স্টেশন জ্বালিয়ে দেওয়া হলো, তারপরে পুলিশদেরকে হত্যা করে ঝুলিয়ে রাখা হলো। গাজীপুরে আমাদের কর্মীদেরকে হত্যা করে উত্তরাতে ঝুলিয়ে রাখা হলো। এই যে আমি আমার বাড়ি জ্বালিয়ে দেওয়ার কথা আমি বলছি না, সেখানে গৌণ, একেবারেই গৌণ। কিন্তু যেই হত্যাযোগ্য নৃশংসভাবে জিহাদিদেরকে ভাড়া করার মাধ্যমে ক্লিনিক্যালি অ্যাসাসিনেট করলো তারা, এবং স্নাইপার নিয়ে আসলো, যেভাবে করে, যেটা আমাদের যে বর্তমান স্বরাষ্ট্র মানে যিনি প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন এই অন্তর্বর্তীকালীন সরকারের, তিনি নিজেই যেখানে বলছেন যে ট্রেন্ড শুটার দিয়ে একটা রাজনৈতিক দলের, কিন্তু আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলের কিন্তু ট্রেন্ড শুটার বা ক্যাডার বাহিনী নেই যে তারা জনসাধারণের উদ্দেশ্যে এভাবে করে স্পেসিফিক টার্গেট কিলিং করবে। হ্যাঁ, একটা দাঙ্গা বিক্ষুব্ধ পরিস্থিতিতে অনেক কিছু হয়ে থাকে, কিন্তু আওয়ামী লীগ ওই ধরনের দল বা কোন সংগঠন নয় যারা এইভাবে করে ক্লিনিক্যাল কিলিং এ জড়িত থাকবে। তো এই যে এত কিছু হওয়ার পরেও আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো যে বলছে না আমরা সশস্ত্র সংগ্রামে লিপ্ত হতে চাই, এটাই তো অনেক কিছু। যেই পর্যায়ে দেশকে নিয়ে যাওয়া হয়েছে, আমরা দেখতে পাচ্ছি ইউনূস
সাহেব এবং তার যেই অবৈধ ইন্টারিম গভর্নমেন্ট, তাদের এক ধরনের একটা এজেন্ডা হচ্ছে বাংলাদেশকে এমন একটা অস্থিতিশীল অচলাবস্থার মধ্যে তারা নিয়ে যেতে চায় যেখানে নির্বাচন নামক সোনার হরিণ আর কখনোই ধরা যাবে না। এই কিছুদিন আগে আপনি দেখবেন যে নির্বাচন করার জন্য তাদের যেই পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি হলো, এনসিপি, তারা একটা গোঁ ধরে বসলো, তারা শাপলা প্রতীক চায়। আমাদের দেশের সকল রাষ্ট্রীয় মনোগ্রামে থাকে শাপলা। এখন তারা এমন একটা প্রতীক চেয়ে বসলো যে সেটা সকল রাষ্ট্রীয় মনোগ্রামে আছে, যেটা কোনো রাজনৈতিক দলকে দেয়া সম্ভব না, কারণ কোনো রাষ্ট্রীয় প্রতীক তো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না। তারা এমন একটা গোঁ ধরে বসলো, এর মধ্যে তাদের যে তাহলে তো ধানের শীষও দেওয়া যায় না, কারণ ওই রাষ্ট্রীয় প্রতীকে তো ধানের শীষও আছে। না, ধানের শীষ শুধুমাত্র কয়েকটি মনোগ্রামে, সেটা পুলিশের মনোগ্রামে ধানের শীষ ছিল, কিন্তু ধানের শীষ এর আগে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর যে পার্টি ছিল ন্যাপ, সেটার কিন্তু প্রতীক ছিল ধানের শীষ, এবং ধানের শীষে কিন্তু নির্বাচন হয়েছে, এবং আওয়ামী লীগ সরকারের সময় ৭৩-এও ধানের শীষে নির্বাচন হয়েছে ন্যাপের। পরবর্তীতে ন্যাপের যে অংশটি বিএনপিতে মানে একীভূত হয়, সেই প্রতীকটা তারা রেখে দেয়, কারণ প্রতীকের একটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের দেশে যেখানে নিরক্ষরতার হার অনেক বেশি ছিল, প্রতীকটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মানুষ সেই প্রতীক দেখে দলকে ভোট দেয়। তো এই যে একটা চরম অরাজক পরিস্থিতি বাংলাদেশে তারা সৃষ্টি করেছে, এইটার প্রতিক্রিয়া তো অবশ্যই অবশ্যই সমগ্র বিশ্বে, আওয়ামী লীগ নয় শুধুমাত্র, বাংলাদেশের সাধারণ যে প্রবাসী মানুষরা আছেন তাদের মধ্যে সেটা ছড়িয়ে পড়বে। কারণ আমাদের সারা বিশ্বে যারা ছড়িয়ে আছেন, এই যে যুক্তরাষ্ট্রের কথা যদি বলি, যুক্তরাজ্যে আমি যখন পড়াশোনা করতাম ২০০১ থেকে ২০০৬ সালে, সেই বিএনপি জামাতের সরকারের সময়ে আমরা দেখেছি কিভাবে সেখানকার আমাদের প্রবাসীরা সবাই সংগঠিত হয়ে তাদের যে ব্যাপক মানবাধিকার সেখানে লঙ্ঘিত হলো, বাংলাদেশে সাম্প্রদায়িক যে শক্তির ব্যাপক উত্থান ঘটলো, সেগুলো ইউরোপিয়ান পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্ট এবং ইউনাইটেড স্টেটস এর যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে দেওয়ার ফলেই কিন্তু ইউনাইটেড স্টেটস এখন পর্যন্ত তারেক রহমানকে কিন্তু ব্ল্যাক লিস্টেড করে রেখেছে। এই যে প্রবাসীদের অ্যাক্টিভিজমের কারণে কিন্তু তারেক রহমানের মতন ব্যক্তি কিন্তু, আপনি উইকিলিক্সে পরিষ্কার করে লেখা আছে যে মরিয়ার্টি ছিলেন তখনকার সময় সেখানকার অ্যাম্বাসেডর যুক্তরাষ্ট্রের, তিনি বার্তা পাঠালেন যে তারেক রহমানের যে কার্যকলাপ সেটা অনুযায়ী তাকে ইউনাইটেড স্টেটসে, তখন তার B1 বা B2 ভিসা ছিল, সেটা তাকে বাতিল করা হলো, এবং সে এখন পর্যন্ত কিন্তু সে দীর্ঘদিন যুক্তরাজ্যে এক্সট্রাঅর্ডিনারি হিউম্যানিটেরিয়ান লিভ নিয়েছে বা নাগরিকত্ব পেয়েছে কিনা আমি জানি না, সে কিন্তু সেখানেরও নাগরিকত্ব পায়নি এবং যুক্তরাষ্ট্রেও কিন্তু যেতে পারেনি। এটা সম্ভব হয়েছে আমাদের প্রবাসী শুভানুধ্যায়ী নয় শুধু, যারা দেশপ্রেমিক জনগণ তাদের অ্যাক্টিভিজমের কারণে সেটা সম্ভব হয়েছে। এবং এই ক্ষেত্রে আওয়ামী লীগ শুধুমাত্র একটি রাজনৈতিক শক্তি, কিন্তু আওয়ামী লীগের সাথে সমমনা, আওয়ামী লীগের সমমনা বলছি না, মুক্তিযুদ্ধের পক্ষের জনগোষ্ঠী বাংলাদেশের যে সংখ্যা গরিষ্ঠ, সেটা কিন্তু দেশের বাইরে এবং দেশের ভেতরে সবসময় প্রমাণিত হয়েছে। বাংলাদেশ কিন্তু পাকিস্তানের মতন ধর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত কোনো রাষ্ট্র নয়। ধর্মের ভিত্তিতে যে রাষ্ট্রগুলোর প্রতিষ্ঠিত হয়েছে, এমনকি সৌদি আরবেও কিন্তু ধর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়নি। সৌদ রাজগোষ্ঠী তাদের যেই মোনার্কি, সেটা অটোমান সাম্রাজ্য থেকে বেরিয়ে গিয়ে একটা রাজতন্ত্র তৈরি করেছিল, সেটাও কিন্তু ধর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত রাষ্ট্র নয়। ধর্মের ভিত্তিতে হয়েছে ইসলামিক ওয়ার্ল্ডে হচ্ছে একমাত্র আফগানিস্তান, এবং তাদের কি অবস্থা সেটা আপনারা দেখেছেন, কারণ পবিত্র কোরআনেও কিন্তু ধর্মভিত্তিক রাষ্ট্র পরিচালনার কথা কোথাও বলা হয়নি। এই যে একটা ধর্মীয় উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর একটা যে উত্থান হয়েছে, সেটা বিশ্ববাসীর কাছে আমরা তুলে ধরতে পেরেছি। আমাদের মানে নন রেসিডেন্ট বাংলাদেশি, প্রবাসী বাংলাদেশি যারা আছেন, তাদের মাধ্যমে আমরা সেটা তুলে ধরতে পারছি, এবং এক্ষেত্রে আমরা কখনোই সবসময় তারা অগ্রণী ভূমিকা পালন করে। মানে কিন্তু এবার কি কোনো লাভ হচ্ছে? মানে আন্তর্জাতিক সম্প্রদায় তো আপনাদের পক্ষে নাই, মানে কাউকে এমনকি অংশগ্রহণমূলক নির্বাচনে আওয়ামী লীগকে নেওয়া উচিত এই কথাটা বলতেও দেখা যাচ্ছে না। এবং আপনারা মানবাধিকার লঙ্ঘন বলেন, নারী অধিকারের কথা বলেন, সংখ্যালঘু অধিকারের কথা বলেন, যা যা বলে আপনারা, বা মবের রাজত্ব, যা যা বলে আপনারা উদ্বেগ প্রকাশ করছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের তরফে তো সে সম্পর্কে কোনো কথা শুনছি না। দেখুন, আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু ইমিডিয়েট রিঅ্যাকশন দেয় খুব কম। সেখানে দীর্ঘদিন ধরে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে, এটা তো প্রমাণ আছে যে মীর কাসেম আলীর যে প্রতিষ্ঠান, তারা এবং বিএনপির পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু লবিস্ট ফার্মকে সেই ২০১৫ সাল থেকে তারা কিন্তু নিয়োগ করেছিল, এবং সেটা চুক্তিপত্র আছে, চুক্তিতে বিএনপির কারা কারা সাইন করেছে, এটা কিন্তু আমেরিকাতে আপনি জানেন যে এগুলো ডিসক্লোজ করতে হয়, এই সমস্ত ডিসক্লোজার দিতে হয়। তাদের যে ইনভেস্টমেন্ট ইন দ্য ডিসিশন মেকিং প্রসেস,
অফ ডিফারেন্ট কান্ট্রিজ ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্টস, যে সরকারগুলোর মধ্যে, সেটা ব্রাসেলসে বলি, ইউরোপিয়ান ইউনিয়নের যে পর্যায়ে বলি, আপনি জামাতের যে ইউরোপিয়ান শাখার যে প্রধান, সে কিন্তু পরিষ্কার করে সেখানে কিছুদিন আগে একটা বলেছে যে ডক্টর ইউনূস তিনি নিজে তার যে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো থেকে আর্থিকভাবে ব্যাপক সহযোগিতা করেছে ইউরোপে তাদের পক্ষে লবি ফার্ম গুলো পরিচালনা করতে এবং মিডিয়াগুলোকে সেখানে সেন্সিটাইজ করার জন্য। একইভাবে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসে থাকা তারেক রহমান এবং বিএনপির যারা বাংলাদেশ থেকে ছেড়ে যুক্তরাজ্যে তারেক রহমানের সাথে দেখা করার জন্য বলি বা তাদের নিজের প্রয়োজনে যারা পাড়ি জমিয়েছে, তারা সবাই কিন্তু সেখানে দীর্ঘদিন ধরে বিনিয়োগ করেছে ইন ব্রিটিশ ইনস্টিটিউশনস। আমেরিকাতে সেম, আমেরিকাটা তো সবচেয়ে ভালো বিষয় যে আমেরিকাতে কিন্তু লবি যে একটা 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 মানে ইটস নট আ ক্রিমিনাল অফেন্স, ইট ইজ ডিসক্লোজ টু দ্য পাবলিক, হ্যাঁ, কারা কোথা থেকে লবি করছে, এবং আমরা সেখানে কিন্তু জানতে পেরেছি। এই যে এই বিনিয়োগের ফসল, সেই বিনিয়োগের ফসল তো তারা কিছুদিন পাবেই। এর বাইরে যেটা হয়েছে যে ডক্টর ইউনূসের যে একটা ইন্টারন্যাশনাল প্রমিনেন্সটা আছে, এটা তো অনস্বীকার্য, তাই না? বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন পর্যায়ে তার যে কার্যক্রমগুলোর বা নানান রাজ ফ্যামিলি যেগুলো আছে, বেলজিয়ামের রয়্যাল ফ্যামিলি বা স্পেনিশ রয়্যাল ফ্যামিলি, সেগুলোর সাথে এবং ইউরোপিয়ান এলিট সোসাইটির সাথে তার যে পূর্বের যে সম্পর্ক, সেটার যে একটা ডিভিডেন্ড, সে যে উনি যে পাবেন না তা তো নয়, এবং সের জন্য সময় লাগবে। আরেকটা কথা বলতে হবে যে একটা ইন্টারন্যাশনাল লবির মাধ্যমে যে তিনি নোবেল পিস প্রাইজ তিনি পেয়েছেন। দেখুন, নোবেল পিস প্রাইজের একটা পলিটিক্যাল একটা ডাইমেনশন আছে, যে তারা কাদেরকে নোবেল পিস প্রাইজ দেবে সেটা কিন্তু অনেক সময় এটা কিন্তু সুইডেন দেয় না। অরিজিনাল নোবেল প্রাইজের মধ্যে কিন্তু পিস প্রাইজ ছিল না, পিস প্রাইজটা সংযুক্ত করেছে নরওয়ে। হ্যাঁ, নরওয়ে হ্যাজ নাথিং টু ডু উইথ ডক্টর আলফ্রেড নোবেলস ফ্যামিলি অর হিজ উইল। এটা তো আলফ্রেড নোবেলের উইল থেকে ন্যাচারাল সায়েন্সে যারা মানে কন্ট্রিবিউট করবে তাদের জন্য তিনি ঘোষণা করেছিলেন। এর মধ্যে এটাকে একটা পিস ডাইমেনশন দিয়ে নরওয়ে আরেকটি ইন্টারন্যাশনাল রিলেশনের একটা মানে একটা ক্যাপিটাল তৈরি করেছে, পিস প্রাইজ। যাই হোক, আপনি দেখবেন যে অং সান সুচি, যিনি বার্মাতে নোবেল পিস প্রাইজ পেল, পশ্চিমাদের তদবিরে বলি বা তার যে অবদানের কারণে বলি, সেখানে যখন রোহিঙ্গাদেরকে ব্যাপকভাবে বিতাড়িত করা হলো এবং মানবাধিকার লঙ্ঘন করা হলো, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে সেখানে ইউএন রেসিডেন্ট কোঅর্ডিনেটর যিনি ছিলেন, তিনি তখন মিয়ানমারের জেনারেলদের সাথে গলফ ক্লাবে তিনি সেখানে গলফ খেলছিলেন, এবং তার এখানে রেকর্ডেড আছে, পরে তাকে সেখান থেকে উইথড্র করা হয়। সো when they have their men or women in place, their response is very guarded. রাজনৈতিক প্রভাব আছে, মানে এই অবশ্যই একটা রাজনৈতিক প্রভাব আছে, এবং কিন্তু এর তো একটা আন্তর্জাতিক প্রভাবও আছে, মানে অবশ্যই আন্তর্জাতিক প্রভাব আছে, ব্যক্তি পর্যায়ে। হ্যাঁ, বলুন। মানে নোবেল শান্তি পুরস্কার মানে রাজনৈতিক প্রভাবের কারণে দেওয়া হয় কিনা, একটা মানে একটা পছন্দ করা ব্যক্তিদের দেওয়া হয় কিনা, তা নিয়ে তো অনেক রকম বক্তব্য আছেই। কিন্তু আপনি যে কথাটা বলছিলেন সেই সূত্রে আমি শামীম চৌধুরীর কাছে যেতে চাই যে মানে নোবেল পুরস্কারের তো একটা আন্তর্জাতিক সম্মান আছে, বিরাট সম্মান, এবং সেই প্রভাবটা মহিবুল হাসান চৌধুরী নওফেলও বলছিলেন যে আমাদের প্রধান উপদেষ্টা এখন সেই প্রভাবটা পুরোপুরি তিনি মানে এক ধরনের তিনি সেটার অধিকারী। তো এরকম একজন, এর পাশাপাশি আমি একটু নবনীতা, আমি একটু সংযুক্ত করব, এটা শুধুমাত্র তার ক্রেডিট নয়, এটা শুধুমাত্র তার পলিটিক্যাল ক্যাপিটাল নয়, এর পাশাপাশি তিনি কিন্তু টেলিনর নামক একটা ইউরোপিয়ান মেজর টেলিকমিউনিকেশন কোম্পানির কিন্তু জয়েন্ট ভেঞ্চারের শেয়ার হোল্ডার, 25% ওনার অফ গ্রামীণফোন, ওয়ার টেলিনর ইজ এ মেজর প্লেয়ার। হ্যাঁ, তারপরে ইউরোপিয়ান যে কর্পোরেট ওয়ার্ল্ড আছে, ড্যানন ফ্রান্সের, তাদের সাথে কিন্তু তার সরাসরি ব্যবসা আছে। তার যে হিউজ ইনভেস্টমেন্ট আছে ইউরোপিয়ান ইউনিয়ন পর্যায়ে, যে কোনো উপায়ে তিনি সেই টাকাগুলো সেখানে নিয়ে গিয়েছেন। সেটা প্রক্রিয়াটা কিন্তু রিসেন্টলি তিনি ক্ষমতায় বসে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে রেট্রোস্পেক্টিভলি পাশ করিয়ে নিয়েছেন, গ্রামীণ কিভাবে যে সমস্ত ফরেন ইনভেস্টমেন্ট গুলো করেছে এবং সেগুলো তিনি পাশ করিয়েছেন। তার ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট, যেটা আমি বলবো লন্ডারিং এর মাধ্যমে নিয়ে যাওয়া, আবার তার পলিটিক্যাল এবং সোশ্যাল ইনভেস্টমেন্ট, সেটা দুটোই কিন্তু কাজ করছে। আমরা শুধু নোবেল প্রাইজের কথাটা আমি বলবো না, আমি বলবো যে তার সরাসরি ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন যেটা জামায়াত ইসলামীর ইউরোপিয়ান ইউনিয়ন শাখার প্রধান প্রকাশ্যে বলেছেন, এবং এই ব্যাপারে কিন্তু ডক্টর ইউনূস কোনো প্রতিবাদ দেননি। না, কারণ গ্রামীণ ইউএসএ তো বিরাট ব্যাপার, মানে গ্রামীণ ইউএস এর প্রভাব, রাজনৈতিক প্রভাব, অর্থনৈতিক সক্ষমতা এতটাই বেশি যে তারা ডেমোক্র্যাটদের ইলেকশন ক্যাম্পেইনে সরাসরি
মানে অর্থ সহায়তা দিয়েছে। হিলারি ক্লিনটনের সঙ্গে গ্রামীণ ইউএস এর গ্রামীণ নারীদের উন্নয়নের কাজের মানে এসব প্রকল্পও ছিল। কাজেই সেসব মানে কথাও যদি মাথায় রাখেন, এই প্রশ্নটাও তো বাংলাদেশে আবার অনেকে করছেন শামীম চৌধুরী, যে নোবেল বিজয়ী একজন সরকার প্রধান আন্তর্জাতিকভাবে এত খ্যাতি সম্পন্ন, তাকে বিক্ষোভ প্রদর্শন করা ঠিক হচ্ছে কিনা? আপনার কথাটি আসলে সত্য, যে আমাদেরও ধারণা বা বিশ্ববাসীরও ধারণা থাকবে যে শান্তিতে নোবেল প্রাপ্ত একজন নোবেলধারী ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তিত্ব, বিশ্ব ব্যক্তিত্ব, তার শাসনকালীন সময়ে বাংলাদেশের আজকের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটি কেউ বিশ্ববাসী কিংবা বাংলাদেশের প্রবাসীরা আমরা কখনো আশা করেছিলাম কিনা। বিশেষ করে ধরা যাক আমরা যারা মনে করেন যারা বাংলাদেশের কোনো রাজনৈতিক কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত নয়, তাদের মনেও তো একটি আশা ছিল তাকে নিয়ে। সেই যে একটি বিপর্যস্ত 5ই আগস্টের 2024 বিপর্যস্ত বাংলাদেশে যে পক্ষেরই লোক হন আপনি, রাজনৈতিকভাবে আপনি যে পক্ষেরই হন, সমস্ত পক্ষের লোকেরই একটা আশা ছিল যে বাংলাদেশে যেন আবার শান্তিটা দ্রুত ফিরে আসে। এটি ছিল কিন্তু 18-19 কোটি মানুষের দেশের আকাঙ্ক্ষা, প্রার্থনা প্রতিদিনের। কিন্তু আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, বিপর্যস্ত দেশ দীর্ঘদিন থেকে যে বিপর্যস্ত অবস্থা, সেটার অবসানের কোনো লক্ষণ নেই। সেই অবসানের এই আকাঙ্ক্ষা থেকেই মানুষ কিন্তু ধীরে ধীরে, এবং মহিবুল হাসান চৌধুরী যে কথাটি বললেন যে ডিভিডেন্ড, উনি যে ডিভিডেন্ড এই এতদিন ধরে সঞ্চয় করেছেন সেখান থেকে কিন্তু পাচ্ছেন, ঠিক একই কথা আমিও বলবো যে বিশ্বব্যাপী তার যে ব্যাপ্তি, তার অর্থনৈতিক সাম্রাজ্য এবং তার রাজনৈতিক যে ইনভেস্টমেন্ট, সেটার সাথে সাথে অনেকেরই মনে প্রশ্ন, অনেকেরই মনে সন্দেহ যে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক খেলার অংশীদার হিসাবে বাংলাদেশকে নিয়ে উনি এমন কিছু করছেন কিনা যেখানে এই ভূ রাজনৈতিক পরিস্থিতিকে যারা নিয়ন্ত্রণ করে তারা এতে লাভবান হবে, যার কারণে এই মানবতার পক্ষে, এই মানবতার বিপর্যয়ের পক্ষে কিংবা মানুষের সাম্প্রদায়িক হত্যাকাণ্ডগুলোর ব্যাপারে, অন্যান্য রাজনৈতিক যে দুর্ঘটনাগুলো ঘটছে সেগুলোর ব্যাপারে, আর দেশের রাজনৈতিক অনিশ্চয়তার ব্যাপারে বিশ্ববাসী তেমন করে কথা বলছে না। সেই ব্যাপারটাও কিন্তু সন্দেহজনক যে কেন বিশ্ববাসী কথা বলছে না। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেকেই বলছেন যে ভূ রাজনৈতিক ভাবে যে খেলাটি হতে পারে বাংলাদেশকে কেন্দ্র করে কিংবা মায়ানমারকে কেন্দ্র করে, তার একটি কেন্দ্রে আমাদের ডক্টর ইউনূস আছেন। যদি সেই কথাটিকে কোনোভাবে সত্য ধরে নেওয়া যায়, তাহলে আমরা কিন্তু এটা এর সাথে কানেক্টেড করতে পারি যে বিশ্ববাসীর একটি বড় অংশ যারা নেতৃত্ব দেয় বিশ্বের, তারা কেন এই মুহূর্তে কথা বলছে না। আপনাদের পরিকল্পনা কি? মানে একটা ডিমকাণ্ড আমরা দেখেছি, কিন্তু এছাড়া মানে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পক্ষকে বিরাট আনন্দও দিয়েছে বিষয়টা, মানে অনেকে বলছেন ইনকিলাব ডিমকিলাব হয়ে গেছে, কিন্তু মানে এর পরে মানে কারণ ডক্টর ইউনূস নিয়মিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন, জাতিসংঘ সম্মেলন স্থলে গিয়ে ছবি তুলছেন, মানে এই বিক্ষোভ থেকে কি ধরনের মানে আর কি আশা করা যায় করছেন আপনারা, সেটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে প্রবাসী মানে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা তো দীর্ঘ মানে বহু দশক ধরে ডেমোক্র্যাট রিপাবলিকানদের যে রাজনীতি, সেই রাজনীতির সঙ্গেও জড়িত। সেই রাজনীতির যারা কর্তা ব্যক্তিরা, কারণ মানে মহিবুল হাসান চৌধুরী নওফেলও বলছিলেন যে যুক্তরাষ্ট্রের রাজনীতিকদের কিন্তু লবিং এ জড়িত হওয়াটা কোনো মানে এটা মানে কোন কংগ্রেসম্যান কোন মানে পক্ষে লবিং করবেন সেটা খুব প্রকাশ্য এবং এটা কোনো অপরাধ নয়। তো এই ধরনের কোনো ব্যক্তিকে আপনারা বোঝাতে পারছেন কিনা যে আপনারা কেন এ ধরনের বিক্ষোভে যুক্ত হচ্ছেন, বা মানে যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতির সঙ্গে এর কোনো সংযোগ হচ্ছে কিনা? যুক্তরাষ্ট্রের মূলধারার সাথে কিন্তু শুধু 24-এর এই 5ই আগস্টের পরে নয়, মূলধারার সাথে কিন্তু সংযুক্ত কিন্তু প্রবাসীরা বিভিন্ন রাজনৈতিক দলেরই, যে দলেরই করুক, আমরা কিন্তু মূলধারার সাথে সংযুক্ত থাকি। কারণ একটা জিনিস নবনীতা যদি আপনাকে খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে যে আমরা প্রবাসীরা যেমন দেশের কথা বলি, আমরা প্রবাসীরা কিন্তু এ দেশেও থাকি। তো এ দেশের সামাজিক রাজনৈতিক যে পরিস্থিতি, তার সাথে কিন্তু আমাদেরকে খাপ খাইয়ে নিতে হয়, এবং সেই প্রবাসের মাটিতে যে দেশেই থাকি, অর্থাৎ আমার ক্ষেত্রে যে যুক্তরাষ্ট্রে কিন্তু আমরা মূলধারার রাজনীতিবিদদের সাথেই যোগাযোগ সার্বক্ষণিক ভাবে রাখি।
সেটা সামাজিকভাবে হোক, বিভিন্ন অনুষ্ঠানাদিতে অংশগ্রহণের মাধ্যমে হোক, এই মূলধারার সাথে জুড়ে। এখন আপনি যে কথাটি বললেন যে ইনকিলাব ডিনকিলাব হয়ে গেল কিনা, সেটাতে আমরা আনন্দিত হচ্ছে কিনা প্রবাসীরা, আমার মনে হয় এটি দুটো দিকই দেখা যায়। হ্যাঁ, আনন্দিত হয়তো বা আমরা অনেকেই হয়তো কিছুটা হলেও আনন্দ পেয়েছি। এটা আসলে মানুষ যখন খুব চরম দুঃখবোধের মধ্যে দিয়ে যায়, তখন সামান্য কিছু ঘটনাও কিন্তু মানুষকে হয়তো বা এক ধরনের সুখ দেয়। সেটা কি সুখ বলবো, নাকি আসলে সেটাও একটা দুঃখের প্রকাশ? দেখুন, ইনকিলাব যদি ডিনকিলাব হয়ে যায়, তাহলে হাইকোর্ট কোন ডিনকিলাব হয়ে গেছে আপনি আমাকে বলেন। হাইকোর্টের বারান্দায়, জজ কোর্টের বারান্দায়, সিভিল বিভিন্ন কোর্টের বারান্দায় আপনি আমাকে বলুন 2024-এর 5ই আগস্টের পরে কোন রাজনৈতিক নেতা, কেউ, কোন সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে ডিম খায়নি এমন কে আছে? সো একটি আদালতের চত্বর যখন ইনকিলাবের ডিনকিলাব হয়ে যায়, সেখানে যুক্তরাষ্ট্রের মাটিতে একটা প্রতিবাদের মাঝখান দিয়ে, প্রতিবাদ সবার মাঝখানে একটি প্রতিবাদী উচ্চারণ হিসাবে ডিম ছুঁড়ে মারা। দেখুন, বাংলাদেশে ডিম নয়, এই আদালত চত্বরে কিন্তু ডিমটা ছুঁড়ে মারা, কিন্তু আদালতকে ছুঁড়ে মারা। এনসিপির সাধারণ সম্পাদককে যে ডিমটি ছুঁড়া হয়েছে, কিন্তু খেয়াল করলে দেখবেন যে সেই ডিমটি কিন্তু তাকে কিন্তু শারীরিকভাবে আঘাত করার জন্য কিন্তু মারা হয়নি। যে ছুঁড়েছে কিন্তু ছুঁড়ার লক্ষণ দেখলেই বোঝা যায় এটি শারীরিক লক্ষণ, মানে শারীরিকভাবে তাকে আক্রমণ করা নয়। এটি একটি একেবারেই প্রতিবাদ হিসাবে ডিমটি ছুঁড়ে মারা হয়েছে, এবং দেখবেন যে তার পিঠের মধ্যে লেগেছে। ইচ্ছে করলে কিন্তু সেখানে হয়তো বা ডিম না ছুঁড়ে কিন্তু পাথরও ছুঁড়তে পারতো একজন, কিন্তু সেটি কিন্তু তারা করেনি। এর মাধ্যমে যে বার্তাটি, এবং পশ্চিমা বিশ্বে রাজনৈতিক প্রতিবাদ হিসাবে সাধারণ পরিবেশে এই ধরনের ছুঁড়ে মারাটা ঘটনা এই প্রথম নয়, যুক্তরাষ্ট্রে কিংবা বিশ্বের যে কোনো প্রান্তে। এখন এটিতে আমরা সুখী হওয়ার মতো কোনো কিছু নেই, বরং আমি বলবো যে আমরা অত্যন্ত দুঃখবোধ করছি যে বাংলাদেশকে আজকে, বাংলাদেশের যে কথাটি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ করা হচ্ছে, প্রবাসীরা বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ করছে একটি গোষ্ঠী অন্তত। দেখুন, প্রবাসীদের মনের ক্ষোভটাও আপনাদেরকে বুঝতে হবে, বাংলাদেশকে বা বাংলাদেশের সরকারকে। বাংলাদেশে যখন এই ঘটনাগুলো হয়, আমরা কিন্তু এই সমাজে, প্রবাসী সমাজে বিচরণ করি, তখন আমাদেরকে কিন্তু প্রশ্ন করে, তোমাদের টিভিতে দেখলাম যে তোমাদের দেশে লাশ কবর থেকে তুলে সেই লাশকে বাঁশ দিয়ে পিটানো হচ্ছে, একটা মৃত মানুষের শরীরে কেরোসিন পেট্রোল ঢেলে তাতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এই যে জিঘাংসা, এই যে নরপশুর মতো আচরণ তৌহিদি জনতার নামে, আমাদেরকে তো ছোট করছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা বাঙালিদেরকে। আমরা প্রশ্নের সম্মুখীন হচ্ছি, যখন মন্দির আক্রমণ হয়, মসজিদ আক্রমণ হয়, কিংবা অন্য কোনো আক্রমণ হয়, যখন একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো হয়, যখন বঙ্গবন্ধুর মাথায় প্রস্রাব করা হয়, আমাদের কি প্রশ্নের এখানে শিকার হতে হয় না মানুষের কাছে? এই দেশের মানুষের কাছে, বিভিন্ন দেশের প্রান্তে যারা ছড়িয়ে আছে বাংলা, আমাদেরকেও তো বিভিন্ন ভাবে আমরা আঘাতপ্রাপ্ত হই, আমাদেরকে প্রশ্নের শিকার হতে হয়। তাহলে মানটা কারা খোয়াচ্ছে? আমরা দায়ী, নাকি বাংলাদেশ সরকার, যারা নাকি এই ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না, তারা বিশ্বে এই মর্যাদা ক্ষুণ্ণের জন্য দায়ী? বাংলাদেশের 2024-এর 5ই আগস্ট থেকে আজ পর্যন্ত কত অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। যেভাবে অভিযোগ করা হচ্ছে যে 5ই আগস্টের আগের হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘ একটি রিপোর্ট দিয়েছে, দোষে গুণে আলোচনা সমালোচনার সুযোগ আছে সেখানে, কিন্তু আশ্চর্য, এই জাতিসংঘ কিন্তু এই গত 14 মাসের কোনো রিপোর্ট নেই। তারা একটি রিপোর্ট তৈরি করলো, সেই জন্য আমরাও কিন্তু এই জাতিসংঘের সামনে, জাতিসংঘের অধিবেশন উপলক্ষে এই বার্তাটি আমরা জাতিসংঘকেও দিতে চাই, যে ঘটনার মাত্র কয়েক মাসে, জুলাই আগস্ট মাসের উপরে কেন্দ্র করে যে রিপোর্টটি তৈরি করা হলো, সেই রিপোর্টের মতো একই ধরনের ঘটনা বরং আরো বহু গুণে বেড়ে গেল।
শুধু হত্যাকাণ্ড নয়, তখন তো ছিল যে রিপোর্টে হত্যাকাণ্ডগুলো নিয়ে, কিন্তু এখন যেটি হচ্ছে যে মানবাধিকারের চরম লঙ্ঘন, মানুষের কথা বলার অধিকার নাই। একটি দেশের শত শত সাংবাদিককে জেলে পুরে রাখা হয়েছে কিংবা তাদের বিরুদ্ধে হত্যা মামলা জারি করা হয়েছে, অর্থাৎ তাদেরকে কথা বলার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। সাংবাদিকরা একটি সমাজের দর্পণ, সেই দর্পণে যদি আমি কালির একটা পোচ লাগিয়ে রাখি, তাহলে আমি তো কোনো বার্তা পাচ্ছি না। ফলে আমরা বাংলাদেশে এবং পৃথিবীর সর্বপ্রান্তে আমরা যে খবরগুলো দেখছি, এটি একেবারেই সেন্সর্ড একটি বক্তব্য আমরা শুনতে পাচ্ছি। বাংলাদেশের যে গণমাধ্যমগুলো আছে, নিশ্চয়ই গণমাধ্যমগুলো গণমাধ্যমের কথায় মনিবুল হাসান চৌধুরী নফেল, যে বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যম মানে আমার দেশ, নয়া দিগন্তে আমরা শুনছিলাম যে আপনাদের আওয়ামী লীগের তরফে ব্যাপক তহবিলও সংগ্রহ হয়েছে এবং আপনারা ব্রিটিশ ল ফার্ম দিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার কথা ভাবছেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে, তার সরকারের বিরুদ্ধে নানা রকম মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে। আমরা এটাও শুনছিলাম যে আপনারা সেপ্টেম্বরে ঢাকা অ্যাটাক করে ঢাকা দখল করে ফেলবেন। আগস্টেও একবার খবর বেরিয়েছিল, এরপর সেপ্টেম্বরে এখন শুনেছিলাম যে আপনারা ঢাকা দখল করবেন। তো ঢাকা দখল তো সেপ্টেম্বরে করতে পারছেন না বোধহয়। দেখুন, যে সমস্ত পত্রিকায় এই ধরনের সংবাদগুলো প্রচারিত হলো, তাদের গ্রহণযোগ্যতা নিয়ে তাদের যে রাজনৈতিক সংশ্লিষ্টতা, সেটা তো আমি এখানে আর বলে সময় নষ্ট করতে চাই না, তাই না? যেই কথাটা বলা হলো যে একটা উদ্ভট একটা গল্প চালানো হলো যে ২৫০০ কোটি টাকা, ২৫০০ কোটি টাকায় কত ডলার হয় বা কি হয়, সেটা কি এই যে রিপোর্টারটা রিপোর্ট করেছেন তার হয়তো আন্দাজ নেই। এত পয়সা দিয়ে যদি মানে রাজনীতি করতে হতো, তাহলে তো মানে আওয়ামী লীগকে এই মুহূর্তে যেই পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে আছে, সেটা কিন্তু এই পর্যায়ে আসতো না। এত অর্থ যদি আওয়ামী লীগের পক্ষে যোগান দেয়া কখনো সম্ভব হতো। ব্রিটিশ ল ফার্মে যে কিংস কাউন্সিল যে স্টেটমেন্টটা দিয়েছে এবং তার পরবর্তী যে বৈঠকে তো আপনিও ছিলেন, সে খবরও তো আমরা পড়েছি। তাই তো আমি নিজেও জানি না যে আমি সেখানে ছিলাম। কথা বলছেন এবং সালামের বিষয়টা নিয়ে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বেগ প্রকাশ করেছেন। সম্প্রতি বাবর সাহেব গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেও কিন্তু এই নিয়ে উদ্বেগ করেছেন। এগুলো হচ্ছে ওই যে বললাম যে ৭৫ পরবর্তীতে যে গোয়েবলসীয় ধারায় সংবাদ মাধ্যমকে ব্যবহার করে ইনকিলাব বলি তৎকালীন সময়ের বা অন্যান্য তাদের যে সমস্ত সংগ্রাম পত্রিকা ছিল এবং ওই যে ফ্রিডম পার্টির মিল্লাত পত্রিকা ছিল, হ্যাঁ, যেভাবে করে তারা যে সমস্ত মানে যেই ধাঁচে যেই ধরনের উদ্ভট গল্প বানিয়ে যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে সমস্ত গল্প বলা হচ্ছে, এই যে গল্পের মাধ্যমে এবং ২১শে আগস্ট নাকি শেখ হাসিনা তার নিজের সহকর্মীদেরকে এবং নিজেকে আক্রান্ত করে আক্রমণ করে নাকি একটা ইন্টারন্যাশনাল ইস্যু করতে চেয়েছিলেন। এই যে একটা মানে এক্সট্রিম হলুসিনোজেন মানে ডিলিউটেড হলে যে ধরনের মানুষের চিন্তা ভাবনা হয়, সেগুলোর যে বহিঃপ্রকাশ আমার দেশে আমরা দেখছি, নয়া দিগন্তে আমরা দেখেছি। যাই হোক, আমি নিজেই জানতে পেরেছি এবং আমার তাদের কাছে প্রশ্ন, তাহলে আমার ভাগে দেওয়া অর্থটা কোথায়, আমি একটু খুঁজে বের করে নেই। এই যে একটা মানে বিশ্রী, উচ্ছৃঙ্খল এবং উদ্ভট এই যে একটা সংবাদ ছাপা হয়েছে, এটার বিরুদ্ধে প্রতিবাদ দেওয়ার জন্য ব্যক্তিগতভাবে আমাদের কোনো প্রতিবাদ তো ছাপা হয়নি বা ছাপানোর সেই সুযোগটা দেওয়া হয়নি। এটাই হচ্ছে সংবাদপত্রের বর্তমান অবস্থা। যে আমার বিরুদ্ধে বলি, আমি যে সমস্ত অনেক ধরনের সংবাদ আমি দেখেছি, আমি প্রতিবাদ লিখে সেখানে পাঠিয়েছি। প্রতিবাদ না, শুধু সুনির্দিষ্ট পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা পাঠিয়েছি, কোনো রেসপন্সও পাওয়া যায়নি। এমনকি শুধু তাই নয়, আমার নিজের মানে আমাদের ঘনিষ্ঠ আত্মীয় হন আমাদের জনাব শামীম চৌধুরী, তাকে খুব ভালো করে চিনবেন, তিনি চট্টগ্রামের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন। আব্দুল্লাহ নোমান, তিনি বিএনপির একজন বিশিষ্ট নেতা এবং মানে জাতীয় নেতাই বলা চলে, তিনি ন্যাপের একটা বড় নেতা ছিলেন। তিনি ইন্তেকাল হলো তার। আমি ২৪-এর নির্বাচনের আগেও তার বাড়িতেও কয়েকবার গিয়েছি আলোচনা করতে, নানান বিষয়ে, রাজনৈতিক বিষয়। তিনি আমাদের আত্মীয় হন। এমনকি তার মৃত্যুর পরে যে আমি একটা শোক বার্তা দিলাম তার পরিবারের পক্ষ থেকে, ফুল পাঠালাম, সেটা পর্যন্ত প্রশাসনিকভাবে সেটা তো পৌঁছাতে দিতেই হলো না এবং পত্রিকাগুলোকে ফোন করে বলে দেওয়া হলো খবরদার কোনো ধরনের শোক এদের নামে পাঠানো যাবে না। এই যে একটা ভয়াবহ একটা মিডিয়া নিয়ন্ত্রণের যে কাজ হচ্ছে, আপনি বলছেন আপনি আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছেন, নিষিদ্ধ করেননি, স্থগিত, সেটা হচ্ছে ভাষাটা। হ্যাঁ, এখন আপনি
তাহলে সাংগঠনিক কার্যক্রম বলতে কি বোঝায়? যে দলীয় কোনো বার্তা দেয়া, দলীয় কোনো সমাবেশ করা বা সভা করা, তাই তো? এখন আমার ব্যক্তি হিসেবে আমি যদি আমার কোনো প্রতিবাদ দেই বা আমি যদি কোনো ব্যাখ্যা দেই, আমি যদি আমার মানে আপনি একমাত্র বিদেশে বসে আছেন বলেই বা যেতে পেরেছেন বলে আমার ইন্টারভিউটা নিতে পারছেন। দেশে বসে থাকা কেউই আমাদের পক্ষ থেকে কোনো বার্তা, কোনো প্রতিবাদ, কোনো ইন্টারভিউ, কোনো ধরনের সাক্ষাৎকার নিতে পারছে না। এই যে একটা অরাজক অবস্থা আমার তো মনে হয় বাংলাদেশে কখনো হয়নি, কখনো হয়নি। এবং মিডিয়া হাউসগুলোতে গিয়ে মব করে সেখানে ঢুকে গিয়ে সেটা দখল করে ফেলা হচ্ছে যদি কোনো ধরনের কথা বলা হয়ে থাকে। এই যে সাংবাদিক আমাদের পান্না ভাই, তিনি তো আওয়ামী লীগের কোনো মুখপাত্র নন। তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে বা সেই সময় আমাদের নানান আমাদের কার্যকলাপ নিয়ে তিনি সমালোচক ছিলেন। তিনি যখন মুক্তিযোদ্ধাদের সাথে একটা সমাবেশ করলেন তাকেও গ্রেফতার করে ফেলা হলো। যেকোনো সময়ে যেকোনো সমালোচক গ্রেফতারের ভয়ে থাকেন, উদ্বেগে থাকেন। মাকসুদ কামাল বলি বা আনিস আলমগীর বলি, অনেকেই। শুধু তাই নয়, বিএনপির বিশিষ্ট মানে নেতা, আওয়ামী লীগের, তিনি ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন, হ্যাঁ, এই যে জনাব ফজলুল সাহেব কিশোরগঞ্জের, তিনি এখন আতঙ্কের মধ্যে আছেন, তাকে কখন অ্যারেস্ট করে ফেলা হবে। বিশিষ্ট মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী সাহেবের বড় ভাই লতিফ সিদ্দিকী, যিনি আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করে স্বতন্ত্র নির্বাচিত হয়ে এসে সংসদে এসে আমার দলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে সমালোচনা করতেন, তাকে যেভাবে নিগৃহীত করা হয়েছে, অপমানিত করা হয়েছে, এটা তো এখন একটা মানে যেটা বলবো, কখনো যেটা ৭৫-এর পরেও যা করতে পারেনি সেই ঘাতক গোষ্ঠী এখন তাই করছে। তাই আমিও কিন্তু কিছুদিন আগে একটা বার্তা দিয়েছি বা বলেছি, যেটাকে এখন আবার ভিন্নভাবে তারা প্রচার করছে, যে মানুষ যখন ক্ষুব্ধ হয়ে ওঠে তখন কিন্তু একদিক থেকে আমি বলবো যে ক্ষুব্ধ হয়েছিল যদি বলি আমার বিরুদ্ধে, কিন্তু আমার প্রতি যা করা হচ্ছে এবং জনগণের প্রতি যা করা হচ্ছে তার সেই বিক্ষোভ এবং ক্ষুব্ধতার ব্যাপ্তিটা কিন্তু এত বেশি যে এর বহিঃপ্রকাশের জায়গায় যদি এরা এখনো তাদের সেই ধরনের সুমতি না আসে, সেই সুমতিটা আমি বলবো বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির সবার আগে আসা উচিত। বিএনপির যদি সেই সুমতিটা না আসে, বাংলাদেশ যদি হাইতিতে পরিণত হয়, সোমালিয়াতে পরিণত হয়, যেখানে ব্যাপক অরাজকতা চলছে, আপনি জানেন যে ওই সমস্ত দেশগুলোতে কিভাবে রাষ্ট্র ডিসইন্টিগ্রেট করেছে, এই পরিস্থিতির জন্য বিএনপি দায়ী হবে। আমি যদি এখানে আপনার এখানে সুযোগ পেয়ে বলতে চাই মানে যে আমি এই একটু যে একটা সম্পূরক প্রশ্ন যোগ করি যে, নফেল ভাই, তার মানে আপনি বলছেন যে মানে আপনাদের কিছু সংগঠন করতে হচ্ছে না। মানে আ ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মী এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাঠে নেমে এসেছেন। আমি সেটা একদিক থেকে যেমন সত্য, কারণ দেয়ালে পিঠ থেকে গেলে আর কতদিন তারা পালিয়ে বেড়াবে, আর কতদিন তারা মবের মুখোমুখি হবে, তারা তো প্রতিবাদ করবেই। এখন পর্যন্ত তাদের কোনো প্রতিবাদ কিন্তু সশস্ত্র হয়নি। হ্যাঁ, তারা একেবারেই, যেটা আমি বলি স্পন্টেনিয়াস রিঅ্যাকশন, সেগুলো দেখছি। যদি পরিকল্পিতভাবে যদি রিঅ্যাকশন হয় এবং সেখানে দেয়ালে পিঠ থেকে যাওয়া একটা বিশাল জনগোষ্ঠী যদি সশস্ত্র প্রতিবাদ হয়, এর পরিণতিটা কি হবে সেটা আপনি একবার ভাবতে পারছেন? যেই ধরনের নির্লজ্জ বেহায়াপনা বিএনপি করছে, হ্যাঁ, এই যে ৩২ নাম্বারকে নিয়ে তারা যা করলো, এই যে মানে ৩২ নম্বর, এটা বঙ্গবন্ধুর শুধু বাড়ি নয়, এটা বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের উন্মেষ এবং অভ্যুদয়ের সাথে এই 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 স্থাপনাটা জড়িত। সেখানে ডিজে পার্টি করা, আমি তো বলবো জামায়াতে ইসলামী এর চাইতে অনেক বেশি মার্জিত ব্যবহার করেছে এবং পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে তারা অনেক বেশি ম্যাচুরিটির পরিচয় দিয়েছে, যেখানে তারা তাদের যে খারাপ কথাগুলো বলাচ্ছে বিএনপি এবং এনসিপি কে দিয়ে, নিজেরা কিন্তু একেবারে মানে ভদ্রবেশী হয়ে কিন্তু চমৎকার কথা তাদের আমির শফিক সাহেব বলে যাচ্ছেন। এই যে একটা মানে অবস্থা তারা সৃষ্টি, এর ফল কিন্তু বিএনপি পাবে। এই ডাকসু নির্বাচনে আমরা দেখেছি এবং অন্যান্য নির্বাচনে দেখেছি। এখন তো আওয়ামী লীগকে তারা নির্বাচনই করতে দিচ্ছে না। আমাদের সময় কিন্তু নির্বাচনগুলোতে, আমাদের সরকারের সময় ডাকসু নির্বাচনে কিন্তু আমরা পরাজিত হয়েছি। এই যে ভিপি নুরু, যার নাম আমরা দিয়েই দিলাম ছাত্রদল ভিপি তো নুরু। যোগই দেয় নাই। আপনাদের উপর তো তাদের কখনোই আস্থা ছিল না। ছাত্রদল যোগ না, দেয়নি সেই না, 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 ডাকসু নির্বাচনে। ভিপি নুরু জিতেছে। মানে কেন এই আক্তার হোসেন এনসিপির সদস্য হ্যাঁ, তিনি তো সচিব, ভিপি নির্বাচন, তিনি তো সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন। অবশ্যই, অবশ্যই। না, ছাত্রদল কেন দেয়নি কিন্তু তারা তখন ব্যাখ্যা দিয়েছে। ছাত্রদলের পক্ষে ছাত্রত্ব নেয়া কোনো শিক্ষার্থী ছিল না। ছাত্রদলের তৎকালীন সময় যে কমিটি, তাদের ছাত্রত্ব বহুকালেই শেষ হয়ে গেছে। ন্যূনতম যেটা প্রয়োজনীয়তা, সেটা যারাই মিট করতে পেরেছে তারা কিন্তু নির্বাচন করতে পেরেছে। হ্যাঁ,
এই যে সামরিক শাসনের সময় কিন্তু ডাকসুতে কিন্তু মানে সঠিক নির্বাচন হয়েছে। যাই হোক, আমি নির্বাচনের যে অরাজকতা বা কারচুপির প্রশ্ন উঠেছে সেটা নিয়ে আমি বলছি না। এটার মাধ্যমে একটা বিএনপির প্রতি একটা বার্তা, তাদের যে নির্লজ্জ চাঁদাবাজি, তাদের যে নির্লজ্জ মববাজি, তাদের যে সন্ত্রাস এখন তারা ক্ষমতায় যাওয়ার আগেই শুরু করেছে, এবং এই পর্যায়ে গিয়ে আমি যদি ধরেই নেই তারা যদি আওয়ামী লীগকে ছাড়া একটা নির্বাচন করে, আমি ধরে নিলাম কথার খাতিরে, তারা 15ই ফেব্রুয়ারি 1996 সালে আওয়ামী লীগকে ছাড়া একটা নির্বাচন করেছিল, যেই নির্বাচনে আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী এবং জাতীয় পার্টি একসাথে সেটাকে বয়কট করে এবং অন্যান্য বাম রাজনৈতিক দলগুলো। এইবার শুধু সেই বর্জনকারী দলগুলো থেকে একমাত্র জামায়াতে ইসলামী সেই নির্বাচন করার পক্ষে আছে, বা এখনো কিন্তু জামায়াতে ইসলামীও বলছে যে নির্বাচন করার মতন পরিস্থিতি বাংলাদেশে হয়নি। বিএনপি যদি এখন নির্বাচন করে সেই সরকারকে যদি সেই সরকার নিয়ে বসে, সেনাবাহিনী নিয়মতান্ত্রিক ভাবে তাকে ক্যান্টনমেন্টে ফেরত যেতে হবে, তাদেরকে রক্ষা করবে কে? 96 সালে বেগম জিয়া সংসদে আইন পাশ করার সময় পেয়েছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের আইন পাশ করে তিনি জুন মাসে নির্বাচন দিয়ে তিনি ক্ষমতা হস্তান্তর করেন। আগামী ফেব্রুয়ারিতে যদি বিএনপির চাপে নির্বাচন হয়, সেই নির্বাচন 1 মাসও টিকবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ সেনাবাহিনী, পুলিশ বাহিনী বা প্রশাসনের মাধ্যমে এই সরকারকে যতটুকু প্রতিরক্ষা দেওয়া হচ্ছে, রক্ষা করা হচ্ছে, সুরক্ষা দেওয়া হচ্ছে, সেই মানে নতুন যেই একপক্ষীয় নির্বাচনের মাধ্যমে আসা সেই সরকার, সেটা যদি আমি খিচুড়ি সরকার বলি, কারণ সেখানে এনসিপি, জামায়াতে ইসলামী নানান ধরনের কিছু থাকবে বলে আমরা শুনতে পাচ্ছি, এই ধরনের একটা সমঝোতা, সেই খিচুড়ি সরকারকে রক্ষা করার জন্য কারা থাকবে? কেউ থাকবে না। তখন আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু, আওয়ামী লীগের কিন্তু সময় অনেক আছে, আওয়ামী লীগের হাতে অনেক সময় আছে। আপনারা ফেব্রুয়ারির আগে যদি নাও পারেন, আপনারা মানে সেই দুর্বল সেই সরকার তো, আপনারা সেনাবাহিনী যাওয়ার অপেক্ষা করছেন না, 6 মাস তো সেই সরকার থাকবে বলে আমার মনে হয় না, থাকা সম্ভব বলে আমার মনে হয় না। এখন যে সরকার আন্তর্জাতিক চাপে বাহিনীগুলো, সেনা বলি, পুলিশ বলি বা নৌবাহিনী বলি বা বিমান বাহিনীগুলো যে চাপের মধ্যে এদেরকে প্রতিরক্ষা দিয়ে যাচ্ছে, চাপের মধ্যে বলছি আমি, চাপের মধ্যে মিলিটারি এক্সারসাইজ করাতে বাধ্য করছে পাকিস্তানের সাথে, চাপের মধ্যে সেগুলো তো তারা কেন করছে সেটা তো আমরা খবর পাচ্ছি। কি কারণে খলিলুর রহমান সাহেবকে হঠাৎ করে বিদেশ থেকে নিয়ে গিয়ে কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য, জিও পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নের জন্য আরাকান আর্মির সাথে সন্ধি করা হচ্ছে, যেখানে আমরা কিন্তু মিয়ানমারে একটা গভর্নমেন্ট সেখানে আছে, তাদের সাথে আমাদের সম্পর্ক আছে, তাদের সাথে আমাদের ট্রেড রিলেশনশিপ আছে, সেখানে আমি একটা বিদ্রোহী গ্রুপকে প্রকাশ্যে আমি অস্ত্র দেওয়ার জন্য সহযোগিতা করছি। বাংলাদেশকে একটা ওয়ার থিয়েটার বানানোর একটা যে পরিকল্পনা তারা করছে, নির্বাচন তাদের মাথায় নেই, তাদের হচ্ছে আরো অরাজকতা চাই, এবং এই অরাজকতার মাধ্যমে তারা তাদের যে একটা লেজিটিমেসি প্রতিষ্ঠিত করতে চায় আন্তর্জাতিক সমাজের কাছে বা গ্লোবাল জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিস্টদের কাছে, বা যারা স্টেক হোল্ডার এই অঞ্চল নিয়ে যারা খেলতে চায়। তবে একটা কথা আমি এখানে আরো একটু বলতে চাই সর্বশেষ, আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু যে এক পক্ষে থাকে সবসময় তা নয়, তারা দেখে দায়িত্ব দেওয়ার পরে কে কতটুকু পারফর্ম করেছে, তাদের একজন এজেন্টকে তারা দায়িত্ব দিয়েছে, সে সম্পূর্ণভাবে যে ব্যর্থ হয়েছে তারা সেটাও বোঝে। ব্যর্থতার পরে আফগানিস্তানে অস্ত্র শস্ত্র, হেলিকপ্টার, ব্ল্যাক হক ফেলে দিয়ে যেমন করে আমেরিকায় পালিয়ে এসেছে না পরিস্থিতি বিবেচনায়, এসেছে তো, এবং সেই তালেবান সরকারের সাথে তারা আবার সন্ধি করছে না, করতে বাধ্য হচ্ছে তো। সিরিয়াতে যেই সারাকে আমেরিকান সৈন্যরা গ্রেফতার করে, অ্যারেস্ট করে, বাগরাম তাদের যে বেস ছিল সেখানে আটক করে রেখেছিল আল কায়দার একজন সংগঠক হিসেবে, সেই সারার সাথে সিআই এর জেনারেল পেট্রিয়স কিছুদিন আগে যে সাবেক জেনারেল, সে ইন্টারভিউ করছে। তো সুতরাং পরিস্থিতি কিন্তু পরিবর্তন খুব দ্রুত হয়ে যাচ্ছে এবং হয়ে যায় আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। এরা যে কমফোর্ট জোনে একটা ডিলিউশনের মধ্যে বাস করছে, সেই ডিলিউশন স্থায়ী হবে না। এই ডিলিউশন তারা যদি সরকারি দায়িত্ব নেওয়ার পর থেকে একটা রিকনসিলিয়েশনের চেষ্টা করত, তারা যদি দায়িত্ব নেওয়ার পর থেকে একটা রিবিল্ডিং এর চেষ্টা করত, সত্যিকার অর্থে রিফর্মের চেষ্টা করত, এবং জাস্টিসের ক্ষেত্রে নিরপেক্ষভাবে কোর্টকে, স্টেট জুডিশিয়ারিকে পরিচালিত করত, তারা তো এসেই একটা অ্যানার্কিক রেভলিউশন করেছে। তারা রায়ট থেকে কিন্তু কখনো রেভলিউশন হয় না, রায়ট থেকে হয় অ্যানার্কি, নৈরাজ্য হয়, দাঙ্গা থেকে নৈরাজ্য হয়, আপনারা এখন আরো বিপ্লব থেকে সরকার হয়। আওয়ামী লীগও ওই নৈরাজ্য আরো বাড়াতে ঘি ঢালতে হবে না তো, সাধারণ মানুষ সেখানে মানে ঘি না, সেখানে তেল ঢালছে, সেখানে ঘি ঢালারও প্রয়োজন নেই।
সাধারণ মানুষ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ এখানে নানানভাবে করছে এবং যে কোনো সময় এদের যেই তাসের ঘরের মতো এটা ভেঙে পড়বে। তার পরবর্তী আপনাদের বাংলাদেশের কাছে যে নিশ্চয়ই consequence টা খবর এসেছে সেটা যে কতটুকু আমরা ঢাকা নিয়ন্ত্রণ করতে পারবো মেট্রোপলিটন সেটা নিয়ে আমাদের এখন চিন্তা। সাধারণ মানুষকে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ অনুরোধ জানিয়েছে যে আওয়ামী লীগের নেতা কর্মীরা কোন ছাত্রাবাসে, কোন হোটেলে, কোন বাড়িতে আছে সেই খবর দেওয়ার। চট্টগ্রামে মাইকিং হয়েছে সাধারণ মানুষকে যে যাতে কাউকে ভাড়া না দেয় আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের, এবং বাড়িওয়ালাকেও গ্রেফতার করে নিয়ে যাওয়া হবে এমন হলে। সাধারণ মানুষকে গ্রেফতারের সহযোগিতার জন্য বুধবার দিন কিন্তু এই ভিডিও বেরিয়েছে যে আওয়ামী লীগ সারা রাজধানীতে মিটিং মানে মিছিল ৫,০০০ করতে টাকা করে চাইছে। পুরস্কার ঘোষণা আর করে। হ্যাঁ, আর সাধারণ মানুষ সিভিলিয়ানরা কিন্তু গাড়ি, গাড়ি তল্লাশি করছে আওয়ামী লীগের খোঁজে। তো সাধারণ মানুষ মানে কোন সাধারণ এটা আপনি মানুষ? কোথায় দেখেছেন? সিভিলিয়ানরা তল্লাশি করছে এটা আপনি কোথায় দেখেছেন? জামায়াতে আমি ইসলামী এবং ভিডিওয় দেখেছি। বিএনপির কিছু ও জামায়াতে ইসলামী এবং বিএনপির কিছু ক্যাডার গিয়ে সেখানে তল্লাশি করতেই পারে। আমি এখানেই বলছি যে আমরা পরিস্থিতিটাকে কোথায় নিয়ে যাচ্ছি। আমরা যদি ঘাত এবং প্রতিঘাতের মধ্যে এই ধরনের জিঘাংসামূলক এবং প্রতিহিংসার রাজনীতিটাকে এমন পর্যায়ে নিয়ে যাই যে আমি সমূলে উৎপাটন করব। হ্যাঁ, আওয়ামী লীগ তো ১৫ বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল। সমূলে উৎপাটন করার কাজ কি আওয়ামী লীগ করেছে? রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে ১৪ সাল পর্যন্ত কিন্তু বিএনপি এবং জামাত দুটোই কিন্তু সংসদে ছিল। জামাত ইসলামের কিন্তু সংসদে ছিলেন। তারা ১৪ সালে সিদ্ধান্ত নিলেন নির্বাচন করবেন না। যাই হোক, ১৪ থেকে ১৮ নির্বাচন না করে তারা রাজপথে রাজনীতি করলেন, আন্দোলন করেন বা মামলা হামলা যাই বলি না কেন তারা তো ছিলেন, দেশেই ছিলেন। তাদের কেউ হত্যা হয়নি, তাদেরকে কেউ মানে যেই পর্যায়ে এখন যেগুলো হচ্ছে তাদের ঘর, তাদের ব্যবসা বাণিজ্য, যে ঢাকা ব্যাংক, মির্জা আব্বাস সাহেবের ঢাকা ব্যাংক, বাংলা ভিশন, এই যে টেলিভিশন চ্যানেল, এই যে এনটিভি ফালু সাহেবের, কোনোটাই তো বন্ধ হয়নি। চ্যানেল 1 সেটা বন্ধ হয়ে গিয়েছিল কারণ ওই যে ব্যাংক, ঢাকা ব্যাংক, সেখানে সেটা ওয়ান ব্যাংক না কোন একটা ব্যাংক, সেখানে গিয়ে তাদের যে অকশন করে সেটা বন্ধ করে দেয়, তাদের লোন ছিল। এটা ছাড়া বিএনপি বা জামায়াত ইসলামীর আমাদের চট্টগ্রামে আমরা অনেক শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা প্রতিষ্ঠান সেখানে কিন্তু তারা পরিচালনা করেছেন, অর্থনীতিতে তারা কন্ট্রিবিউট করছেন, পার্টিসিপেট করছেন, আমাদের সেখানে কোনো সমস্যা ছিল না। দিগন্ত টিভি বন্ধ করেছেন আপনারা। আমার দেশের সম্পাদক দিগন্ত মাহমুদুর টিভি, রহমানের বিরুদ্ধে মামলা ছিল। হ্যাঁ, দিগন্ত টিভি বন্ধ হয়েছে এবং ইসলামিক টিভি তৎকালীন সময়ে হিফাজতে ইসলামের যখন ঘোষণা আসলো যে সারা ঢাকা শহরে ব্যাপক অরাজকতা করবে এবং তারা সেভাবে বেরিয়ে এসে ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু করলো, অরাজকতায় ইনসাইটমেন্ট দেওয়াটা একটা মেজর ক্রিমিনাল অফেন্স, তখন দিগন্ত টিভির সিগন্যালটা স্টপ করা হলো। তার আগে পর্যন্ত কিন্তু দিগন্ত টিভি চলছিল। আপনি রাজধানী ঢাকায় পরিকল্পিত কই সেই কাজ তো এনটিভি করেনি, সেই কাজ তো আরটিভি করেনি বা বাংলা ভিশন করেনি, তারা তো ঠিকই চালিয়ে গিয়েছে। সেখানে মতিঝিল থেকে সরাসরি সম্প্রচার করেছে দিগন্ত টিভি এবং সারা ঢাকা শহরে যে সহিংসতাটা বাধ্য হয়ে সরকারকে বন্ধ করতে হয়েছে। আমার দেশের যে নিউজের যে স্ট্যান্ডার্ড, আমার দেশের যে ব্যাপক মিথ্যা প্রচারণামূলক আপনার যে সংবাদ, সেগুলো তো আপনি এখনই দেখতে পাচ্ছেন। উদ্ভট কথাবার্তা, বাংলাদেশে কে রয়ের এজেন্ট, কে সিআইএর এজেন্ট, কে মোসাদের কথাবার্তা, এই যে একটা ডিলিউশনাল ক্যারেক্টার মিস্টার মাহমুদুর রহমান, হ্যাঁ, তার যে কার্যকলাপ, এটুকু বাদ দিয়ে বিএনপি জামায়াতপন্থী সাংবাদিকরা কি সাংবাদিকতা করেননি? ব্যবসা বাণিজ্য কি করেননি? রাষ্ট্র পরিচালনা বা অর্থনীতিতে দেশের সামগ্রিক সমাজে কি তাদের কি কন্ট্রিবিউশন ছিল না? আমরা কি সেটা বন্ধ করেছি? করিনি তো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদিন এই প্রত্যেকটা বিভক্তির টেলিভিশন চ্যানেলে ব্যাপারটা তাকে টেলিকাস্ট করা হয়েছে। মানে ২০২৪ আগস্টের পর শামীম চৌধুরী এই বিভক্তির বিষয়টা এত পরিষ্কার হয়ে গেল যে এই যে একটা পক্ষকে একেবারে নির্মূল করে দিতে হবে, মানে তারা ব্যবসা করবে না, তারা চাকরি করবে না, তারা সাংবাদিকতা করবে না, তারা ছাত্রত্বও থাকবে না। আপনি নিশ্চয়ই জানেন মানে সকল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ থেকে এমনকি ছাত্রলীগ করতো ছেলে মেয়েদের ডিগ্রির সার্টিফিকেট এখন বাতিল করা হচ্ছে। তো এবং শত শত ছাত্রছাত্রীর ছাত্রত্ব বাতিল হয়েছে। তো মানে এইরকম একটা বিভক্ত সমাজের যে মানে অবস্থা বাংলাদেশের ভেতরে, সেই বিভক্তি, সেই পারস্পরিক ঘৃণা বিদ্বেষ, সেটা কি প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও একটা প্রভাব ফেলছে কিনা? কারণ যুক্তরাষ্ট্রে আমরা জানি যে ৩ লক্ষের বেশি বাংলাদেশি আছেন। এখন সবচেয়ে বেশি রেমিটেন্স আসে অনেক মাসেই যুক্তরাষ্ট্র থেকে। মানে আপনারা প্রবাসে আপনি সামাজিক সাংস্কৃতিক সংগঠনও করেন, মানে এটা টের পান কিনা সামাজিক সংগঠনগুলোতে যে আসলে রাজনীতি একরকম মুখ দেখা দেখি বন্ধ করে ফেলছে এবং একদল আরেক দলের নির্মূল চাইছে?
হয়েছে। এটা একটা নতুন অভিজ্ঞতা কিনা? আপনি তো অনেক দর্শক আছেন বিদেশে। নবনীতা চৌধুরী, আসলে কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নটা আমাকে অনেকদিন, এই বেশ কিছুদিন ধরেই ভাবিয়ে তুলছে। দেখুন, বাংলাদেশের রাজনৈতিক যে অঙ্গন, যেখানে যে বিভক্তি, এই বিভক্তিটা কিন্তু সবসময়ই ছিল, তাই না? বাংলাদেশের সৃষ্টির কাল থেকেই ছিল। কিন্তু এই প্রবাসে কিন্তু এভাবে কখনোই অনুভব করিনি। আপনাকে আপনার ফেসবুক লাল করতে গিয়ে আপনি রক্তচক্ষু দিয়ে অন্যদের দিকে তাকাবেন, এই ঘটনাগুলো কিন্তু আগে কখনোই হয়নি প্রবাসের মাটিতে। দুঃখ যে জায়গাটা, সেটা হচ্ছে শুধু সমাজে নয়, পরিবারগুলোর মধ্যেও কিন্তু সেই প্রভাবটা গিয়েছে। দেখুন, বাংলাদেশের প্রায় প্রতিটি ঘরেই যদি খোঁজা হয়, দেখা যাবে একজন আওয়ামী লীগ করেন, একজন বিএনপি করেন, সেখানে হয়তো বা জামাতেরও একজন খুঁজে পাওয়া যেতে পারে। কিন্তু তাদের মধ্যে দা কুড়ালের সম্পর্কটা ছিল না। সম্পর্কটা এই পর্যায়ে 2024-এর একটি নতুন সংযোজন, যেখানে আমরা একে অন্যকে একেবারেই সহ্য করতে পারছি না। আপনি যখন এমন একটি সমাজ, যে কথাটি আমি আগেও বলেছি, এমন একটি সমাজ সৃষ্টি করবেন যেখানে আমার কথা বলার কোনো অধিকার থাকবে না, শুধু রাজনৈতিক নয়, ধর্মীয় দিক থেকেও আপনার ধর্মীয় মতবাদের পক্ষে যদি আমি না হই, তাহলে আমার কথা বলার অধিকার নেই। কিংবা আপনার সামাজিক মূল্যবোধের সাথে যদি আমি চলতে না পারি, তাহলেও আমার কথা বলার অধিকার নেই। সো আমি যে কথাটা বলছি, যে 5ই অগস্টের পর যে দুর্ভাগ্যজনক ঘটনাটি বাংলাদেশে ঘটেছে, যেটা আগে কখনো ঘটেনি, সেটি হচ্ছে যে পক্ষ প্রতিপক্ষ কিন্তু এখন আর শুধু রাজনৈতিক নয়। দেখুন, ধরুন শিল্পকলা একাডেমি কিংবা বেলি রোডের মঞ্চ, নাটকের মঞ্চ। আমি একজন নাট্যকর্মী হিসাবে, যে নাটক চলাকালে মামুন সাহেবের উপর যেভাবে ডিম নিক্ষেপ করা হলো নাটককে বন্ধ করে দেওয়ার জন্য, এবং জাতীয় নাট্যমঞ্চ এখন প্রায় শূন্য, এখানে আর কোন ধরনের নাটকের কোনো গ্রুপ কাজ করতে আগ্রহ বোধ করছে না। কারণ হলো গিয়ে একটি একবার নয়, কয়েকবার তৌহিদি জনতার আক্রমণের শিকার হয়েছে। তো আপনি যে কথাটা বললেন, সেটা কিন্তু প্রবাসের মাটিতে আমরাও কিন্তু, হ্যাঁ, কথাটি অত্যন্ত সত্য যে এখানেও কিন্তু আমরা তার প্রভাব দেখছি। কিন্তু তারপরও সমাজের বিভিন্ন অংশের মানুষ যারা আমরা কিন্তু এই বিষয়ে কিন্তু আমাদের মধ্যে কথা বলছি না যে তা নয়, যে এই প্রভাবটা যেন, বাংলাদেশের এই দুর্ভাগ্যজনক প্রভাবটা যেন আমাদের মধ্যে এভাবে প্রচন্ড ভাবে না আসে, সেই জন্য আমরা চেষ্টা করছি। দেখুন, কিন্তু কখনো কখনো, যেরকম মনে করুন আপনি যে এই আজকের যে আলোচনায় আপনি আমাকে একটি প্রশ্ন করেছিলেন যে নিউ ইয়র্কের এই ডিম কাণ্ডকে নিয়ে, আমাদের এনসিপির সাধারণ সম্পাদক, তিনি জাতীয়ভাবে সরকারের একজন এই জাতিসংঘের অধিবেশনের আমন্ত্রিত অতিথি, অর্থাৎ আমাদের সরকারের আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছেন। এবং সম্ভবত আমি যতটুকু জানি, তারা B1 B2 ভিসা, এই ধরনের ট্যুরিস্ট ভিসা নিয়ে এসেছেন। আপনি যদি খেয়াল করেন যে সাংঘর্ষিক পরিস্থিতিটাকে উস্কে দেওয়ার জন্য এখানে যারা প্রবাসীরা যেটা করেছে, সেটা তো হলো গিয়ে তাদের মনের বহিঃপ্রকাশ করেছে। তারা এদেশে বসবাস করে, এটাতে তাদের রাজনৈতিক অধিকার আছে, করার মতো, বিক্ষোভ করার মতো রাজনৈতিক অধিকার আছে, সামাজিক অধিকার আছে। কিন্তু এনসিপির সাধারণ সম্পাদক যেটি করলেন, সেটি কিন্তু একেবারে আইনের বিরুদ্ধে। আপনি দেখেছেন কিনা আমি জানি না, যে একটা ভিডিও, অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি 1 2 3 4 মুজিববাদের এই বিভিন্ন স্লোগান, মুজিববাদ বিরোধী স্লোগান দিচ্ছেন, আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিচ্ছেন হোটেলের সামনে। আপনি যদি B1 B2 ভিসার যদি ইয়েটা পড়েন, যে একজন এই দেশে যখন একজন ট্যুরিস্ট ভিসা নিয়ে আসেন, তিনি কিন্তু কোনো ধরনের বিক্ষোভে, সেটি যদি একেবারে পিসফুল হয়, তাতেও সেখানে অংশ নিতে পারবেন না। কিন্তু উনি কিন্তু এই যে ইনসাইটিং
অফেন্সের জন্য যে ধরনের স্লোগান দিচ্ছেন, যে ধরনের অস্তিত্ব, সেটার কিন্তু উনি সংগঠক, উনি শুধু স্লোগানদাতা নয়। এই কাজটি একজন সরকারের সাথে সম্পর্কিত, সরকারের প্রতিনিধি হয়ে আসা, তিনি তো আসলে সরকারের প্রতিনিধি হয়ে এসছেন, জাতিসংঘে হয়তো বা কোনো আমন্ত্রণ নেই, কিন্তু সরকারের প্রতিনিধি হিসেবে এসছেন। সেই ব্যক্তি ম্যানহাটনের মতো জায়গায় দাঁড়িয়ে ইনকিলাব স্লোগান দিচ্ছেন, এটা হাস্যকর। ডিম ছোড়াটা আমাদেরকে হয়তো বা কোনো লজ্জায় ফেলেনি, কারণ এটি এই দেশে বা পশ্চিমা বিশ্বে এটি প্রচলিত। কিন্তু ইনকিলাব জিন্দাবাদ, 1 2 3 4 এই ধরনের যে স্লোগানগুলো, হাস্যকর যে স্লোগানগুলো, এই স্লোগানগুলো যখন একজন রাজনৈতিক দলের একটু চিন্তা করেন, তারা কিন্তু তাদের চিন্তা থেকে, তাদের পাটোয়ারি সাহেব একবার বলেছিলেন তারা নাকি 150 আসন পেয়ে যাবেন, তো তার মানে সরকার গঠন করে ফেলবেন। সেই দলের সাধারণ সম্পাদক যদি একটা সাধারণ ভাবে না বোঝেন যে আপনি এই দেশে এই ক্যাটাগরির ভিসাতে এসে আপনি ম্যানহাটনে বসে, আমি যতদূর জানতে পারি যে আওয়ামী লীগ সম্ভবত এই ব্যাপারে চিন্তা করছে, বা স্থানীয় প্রবাসীরাও চিন্তা করছে যে এই ব্যাপারে এই সরকারকে, যুক্তরাষ্ট্র সরকারকে অবহিত করা, যে একজন ট্যুরিস্ট ভিসার একজন মানুষ যুক্তরাষ্ট্রের মাটিতে, ম্যানহাটনের মাটিতে, ইউএন মিশন থেকে, ইউএন থেকে, কনভেনশন সেন্টার থেকে মাত্র কিছু দূরেই দাঁড়িয়ে এই ধরনের মিছিলের অর্গানাইজার হিসাবে কাজ করতে পারেন কিনা। আবার এই কাণ্ডে আমরা দেখলাম এক প্রবাসী আরেক প্রবাসীর বিরুদ্ধে মামলা দিলেন। মানে বাংলাদেশের পত্রপত্রিকায় লেখা হলো, সরকারের বিবৃতিতেও বলা হলো যে ডিম ছোড়ার কারণে একজন গ্রেফতার হয়েছেন, যুবলীগ নেতা, কিন্তু গ্রেফতার হয়েছেন কারণ স্থানীয় বিএনপির এক নেতাকে দিয়ে মামলা করানো হয়েছে যে তিনি হত্যার হুমকি দিয়েছিলেন, ছুরি নিয়ে হত্যা করতে গিয়েছিলেন। এবং তারপর পুলিশ বলেছে এই অভিযোগ মিথ্যা। এখন আবার নাকি আওয়ামী লীগ ভাবছে বিএনপির সেই নেতা বা কর্মীর বিরুদ্ধে মামলা দেবে কিনা। মানে এই ঘটনাটাতে আবারও একবার প্রবাসীদেরকে মুখোমুখি করা হলো। আর বিমানবন্দরে ছিলেন না কেন বিএনপির নেতা কর্মীরা? এই ব্যাপারে আসলে আমি তো বিএনপি নই, একেবারে সরাসরি ভাবে আপনাকে বলতে পারবো না, তবে অন্তর্দলীয় কোন্দল সহ বিভিন্ন, এবং সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে আমার সাথে কিছু যারা বিএনপি করেন, যাদের সাথে আমার বন্ধুত্ব পরিচয়, তারা অনেকেই কিন্তু ক্ষুব্ধও ছিলেন। তারা বিএনপির সাধারণ ফখরুল সাহেবের এই ইউনূস সাহেবের আমন্ত্রণে এই ভ্রমণের সাথে সংযুক্ত হওয়াটাকে কিন্তু অনেকেই কিন্তু খুব ভালোভাবে নেননি, কারণ এটি স্পষ্ট নয় যে কি কারণে তাকে যুক্ত করা হলো। ফখরুল সাহেবের কাছে যদি উনি যখন থাইল্যান্ড থেকে ফিরে এলেন চিকিৎসা শেষে, তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করলো এই যুক্তরাষ্ট্রে আসার মাত্র কয়েকদিন আগে, যে আপনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধান উপদেষ্টার সাথে, সেখানে আপনারা কি কাজটি করবেন, উনি বলেছেন আমি নিজেও জানি না। সো সফরের 2 দিন আগে, 3 দিন আগে উনি যদি বলেন আমি আসলে জানি না, আসলেই এটা একটি চিন্তার বিষয়, গবেষণা করার মতো বিষয়, যে আসলে ইউনূস সাহেব কি উদ্দেশ্যে তাদেরকে নিয়ে এসেছিলেন। আপনি যে কথাটা বললেন যে এটি কি কোনো পরিকল্পিত কিনা, কেউ যদি ব্যাপারে সন্দেহ পোষণ করে যে বিএনপি এবং আওয়ামী লীগকে এই সুযোগে তাদেরকে মুখোমুখি করে দেওয়া, সেটি একেবারেই অস্বাভাবিক বলে আমি মনে করি না। হয়তো এই ধরনের চিন্তা ভাবনা কারো থাকতেও পারে যে বিএনপি এবং আওয়ামী লীগকে মুখোমুখি করে দেওয়া, কারণ জামাতে ইসলাম কিন্তু ঠিকই তাদের নেতাকে কিন্তু তারা ঠিকই কিন্তু বেশ কিছুক্ষণ দেরি করে তারপরে বের করে নিয়ে গেছে। হাস্যকর ব্যাপার হলো গিয়ে, আমি কিন্তু এটা একদম কোট করছি, আমাদের এখানে যে প্রেস সচিব আছেন ওয়াশিংটনে, আমাদের বাংলাদেশের প্রতিযশা একজন সাংবাদিক ছিলেন তিনি, ওনার একটা খালিদ মহিউদ্দিনের সাথে কয়েকদিন আগে একটি সাক্ষাৎকার দেখলাম, যেখানে উনি বলেছেন যে যখন খালিদ মহিউদ্দিন তাকে প্রশ্ন করছিলেন যে ইউনূস সাহেব কেন তার সাথে আসা সম্মানিত ব্যক্তিদেরকে তার সাথে প্রটোকল দিয়ে নিয়ে গেলেন না, সেখানে তিনি বলছেন যে ইউনূস সাহেব কিন্তু চেষ্টা করেছিলেন। তো কিভাবে চেষ্টা করেছিলেন, তখন বললেন যে ইউনূস সাহেব কিন্তু গাড়ি থেকে নেমে, ওনাকে নেওয়ার জন্য তো বিমানের একেবারে দরজার কাছে গাড়ি গিয়েছিল, উনি নাকি গাড়ি থেকে নেমে নাকি পুলিশের সাথে আলোচনা করেছিলেন বা ইমিগ্রেশনের সাথে আলোচনা করেছিলেন যে ওদেরকে কোনোভাবে ওনার গাড়িতে। আচ্ছা আমাকে বলেন, ইউনূস সাহেব সারা বিশ্বে, উনি তো বাংলাদেশেই থাকেন না, উনি ওনার সারা জীবনই এই প্লেনে চড়ে চড়ে বিভিন্ন দেশে গিয়েছেন, বিভিন্ন প্রটোকল নিয়েছেন। উনি কিন্তু জানেন
যে এটা হয় না রে ভাই, এটা কোন পৃথিবীর মানে উগান্ডাতেও এটা হবে না। উনি কিন্তু জেনে শুনে এই নাটকটি করেছেন এবং এই নাটকে অভ্যস্ত এই ব্যক্তিটি। তার জীবনের অনেক কাণ্ডই কিন্তু নাটক ছাড়া আর কিছু নেই। মানে হুমায়ুন আহমেদ ফেল করবেন, হুমায়ুন আহমেদ স্যার, প্রয়াত হুমায়ুন আহমেদ স্যার ফেল করবেন এই লোকের। উনি কল্পনাও করতে পারেন না এই ধরনের নাটকের প্লট কেউ সাজাতে পারে। নাটক দিয়েই শেষ করি তাহলে। মহিবুল হাসান চৌধুরী নভেল মানে একটা তো খুব মানে আকর্ষণীয় নাটক প্রায়ই মঞ্চায়িত হয় ডক্টর ইউনূসের যমুনায়। তার সেখানে হচ্ছে যে প্রায়শই তিনি ফ্যাসিবাদ বিরোধী শক্তিদের ডাকেন, ডেকে বিএনপি, জামায়াত, এনসিপির সঙ্গে প্রথম বৈঠক করেন, তারপরে আরো কিছু দলকেও আজকাল ডাকেন, কারণ না হলে ওই দলগুলো অভিমান করেন। তো তারপর তারা সবাই মিলে বলেন যে তারা তার সাথে আছেন, ডক্টর ইউনূসের সাথে আছেন, এবং ফ্যাসিবাদ আবার যদি চলে আসে, মানে আপনারা যদি আবার চলে আসেন, তাহলে বিরাট মানে খারাপ অপেক্ষা করছে, কাজেই সকলে যেন ঐক্যবদ্ধ থাকে। তো আমার শেষ প্রশ্ন, মানে আপনাদের পরিকল্পনাটা কি? ডক্টর ইউনূস মানে আপনারা যে আতঙ্ক তৈরি করছেন, এই আপনারা চলে আসছেন, এই আপনারা চলে আসছেন, আমার বিশ্লেষণ তো বলে সেই আতঙ্ক আসলে আপনাদের বিরোধী শক্তিকে ভীষণ ঐক্যবদ্ধ রাখছে ডক্টর ইউনূসের পেছনে। ডক্টর ইউনূস এই আতঙ্কে সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছেন। তো আপনারা কি পরিকল্পনা করেন? আপনাদের মানে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? দেখুন, আওয়ামী লীগ তার যে সাংগঠনিক প্রক্রিয়া এর মধ্যে থেকে তার রাজনৈতিক যে সিদ্ধান্তগুলো সেগুলো সেটা নেবে। আর ডক্টর ইউনূস যে জিনিসটা করছেন, যে তিনি একটা জুজুর ভয় সৃষ্টি করেছেন। জুজুর ভয়টা কি? সেটা একটা যে আওয়ামী লীগের নামে এমন একটা ভীতি সাধারণের মধ্যে বা বিশেষ করে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে বারংবার মঞ্চায়ন করছেন যে নাটক। এই ব্যক্তিটা সারাটা জীবনে যে নাটক করেছেন, গত বছরই তো আমরা দেখলাম যে চট্টগ্রামের ভাষায় আমাদের রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে বলে আসলেন যে আগামী ঈদ অনরা বাড়ি যায়নে গরিবেন, মানে অর্থাৎ আগামী ঈদ আপনারা ঘরে গিয়ে করবেন। একটা রোহিঙ্গা তো আসলো না, আরো 2 লক্ষ রোহিঙ্গা আরো মায়ানমার থেকে বিতাড়িত হয়ে এই আরাকান আর্মিকে তিনিই সহযোগিতা করলেন, অস্ত্র শস্ত্র দিলেন, এই আরাকান আর্মি আরো রোহিঙ্গা বাংলাদেশে পাঠিয়ে দিল। হ্যাঁ, তো এই যে একটা দ্বিচারিতা, এর পেছনে কিন্তু তিনি তার যে লক্ষ্য, হয় তিনি নির্বাচনকে পিছিয়ে দিয়ে তার যে ক্ষমতাটা সেটাকে টানতে থাকবেন এবং তার যে আদর্শিক শত্রু এই যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে তিনি আরো বেশি দুর্বল এবং বিব্রত করবেন, অথবা নির্বাচনে তার একটা গ্যারান্টি দরকার। তার যে রাজনৈতিক বা তার যে সামাজিক অবস্থান, এতে তিনি তার হাটাজারির যে জোবরা গ্রাম, সেখান থেকে যে ইউনিয়নের নির্বাচন হয় সেখানেও তার পক্ষে জিতে আসা সম্ভব নয়। তিনি আমার চট্টগ্রাম শহরে পাঁচলাইশ যে এলাকা আছে সেখানকার তিনি বাসিন্দা। সেখানে তিনি যদি কাউন্সিলর নির্বাচন করেন, সেখানে আমাদের যারা কাউন্সিলর আছেন তাদের সাথেও কিন্তু তিনি নির্বাচন করতে তার পক্ষে সম্ভব না। তো হি ইজ লুকিং ফর অ্যান এক্সিট অর হি ইজ লুকিং ফর অ্যান আপগ্রেডেশন। এই যে আপগ্রেডেশন করার জন্য তিনি একমাত্র কিন্তু ভবিষ্যতে কোনো একপক্ষীয় সরকার আসলে তাদের ম্যান্ডেট হবে, অর্থাৎ বিদেশিদেরকে বুঝিয়ে যে আমি আছি সুতরাং এরা থাকবে, এই জিনিসটা, এই যে তার যে একটা একটা মানে তাকে ছাড়া কিছু চলবে না, এই জিনিসটা প্রমাণ করার সার্বক্ষণিক তিনি চেষ্টা করে যাচ্ছেন। সো এই নাটক দিয়ে আসলে বেশি দিন রাজনীতিতে টেকা যায় না, একটা সাবস্টেন্স লাগে। তার যদি প্রশাসন পরিচালনার জন্য তার যে দক্ষতা বা তার যদি সেই ধরনের দেশপ্রেম বা দূরদর্শিতাটা থাকতো, তিনি যা করেছেন চেয়ারে বসেই তিনি তা করতেন না। কিন্তু ভবিষ্যতে কোনো সরকার আসলে তো তাকে ঠিকই তার ট্যাক্স রিলিফ গুলোর বিষয়ে একটা জাজমেন্ট দিতে পারতেন বা তার মামলাগুলোর বিষয়ে দিতে পারতেন, রেগুলার কোর্ট প্রসেসে তো সেটা অন্তত চালাতে পারতেন। ওভারনাইট চিফ জাস্টিস চেঞ্জ করে দিয়ে তিনি একেবারে সবকিছু ক্লিয়ার করে দিলেন এবং উদ্ভট কিছু কাজ তিনি বাংলাদেশে করলেন। যে তারেক রহমান সাহেব, তিনি ওই যে চরমোনাইয়ের পীর, যারা কিনা এই সরকারেরও একটা মানে সমর্থক গোষ্ঠী, তার যে চরমোনাইয়ের পীর সাহেব বলছেন যে পৃথিবীর ইতিহাসে উনি আইনজীবী নন, এরকম ঘটনা ঘটেছে কিনা সাজাপ্রাপ্ত আসামি হাজির না হয়ে খালাস পেয়ে গেছেন। হ্যাঁ, এই ধরনের ঘটনা তারা করছেন প্রতিনিয়ত এবং ডক্টর ইউনূস সাহেবও করছেন। এগুলো তো আনসাস্টেইনেবল অ্যাক্টিভিটিস। কিন্তু ওনার আরো একটা বিষয় আছে, উনি কিন্তু এট দি ফ্যাগ এন্ড অফ হিজ লাইফ। হ্যাঁ, সো হি হ্যাজ নাথিং টু লুজ, অনলি টু গেইন মোর গ্লোরি, গেইন মোর ফেম এটসেট্রা। তো সেই ক্ষেত্রে কিন্তু তিনি তার ট্র্যাজেক্টরিতে কিন্তু ঠিকই আছেন। He has no concern for the people of the country. He has no ideological conviction on any matter. তার কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বলি, বিপক্ষের শক্তি বলি, স্বাধীনতার
আমাদের সাংস্কৃতিক সংগঠন যেগুলো আছে তাদের কারোর সাথে কিন্তু তার কোনো সম্পর্ক নেই। হি ইজ অল অ্যাবাউট হিমসেলফ, হি ইজ এ মেগালোমেনিয়াক নার্সিসিস্টিক পার্সোনালিটি, যে শুধু নিজেকে ছাড়া আর পৃথিবীর কাউকেই সে ভালোবাসে না, কারোর জন্য তার কোনো, সে একটা মানে একটা কাল্ট, একটা গ্লোবাল কাল্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে, আর তাকে শক্তিশালী করতে থাকবেন। এবং এই কাল্টের রাজনীতিটাকে সে এমন ভাবে প্রতিষ্ঠিত করতে চায় যে সে আমাদেরকে বলেছে আমরা কাল্টের রাজনীতি করছি, কিন্তু বাট হি হিমসেলফ ইজ এ গ্লোবাল কাল্ট, নট অ্যান আইকন, কাল্ট ফর আদার্স। কিন্তু এটা তো টিকবে না, এটা তিনি বুঝে গিয়েছেন। এখন তিনি বুঝে গিয়েছেন, এই জন্য তিনি সেফ এক্সিট করার জন্য নানান ধরনের উপায় খুঁজছেন। মির্জা ফখরুল সাহেবদেরকে বুঝিয়ে দিলেন, আমার সাথে থাকলে টেকবেন, আমার সাথে না থাকলে অবস্থা খুব খারাপ হবে। এই ধরনের একটা বার্তা তিনি প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন। একজন মানে সারা পৃথিবীতে সারা জীবন বিমানে ঘুরতে থাকা ব্যক্তি যদি প্লেন থেকে নেমে পুলিশকে রিকোয়েস্ট করে আমার সাথে একটু পাঠিয়ে দিন এই লোকগুলোকে, এভাবে তো রেগুলার ইমিগ্রেশন তো দূরের কথা, ভিআইপি ইমিগ্রেশন তো কখনো হবে না। আপনারা ভয় দেখাতেই থাকবেন যাতে ডক্টর ইউনূস আমরা কাউকে ভয় দেখাইনি, এখানে আমাদেরকে মিসকোট করা হচ্ছে। আমরা কাউকে ভয় দেখাইনি, আমরা তো বলছি জাস্ট রেগুলার পলিটিক্স করার অধিকার, আমরা বলছি রেগুলার জাস্টিস পাওয়ার অধিকার। আমরা কিন্তু মানে সার্বিক রাজনীতিতে ফেরতের কথা বলছি, আমরা কিন্তু কোনো বিশেষ কিছু চাচ্ছি না। সংবিধান অনুযায়ী বাংলাদেশের নাগরিক হিসেবে আমার যে অধিকার, আমি সেটা ন্যূনতম অধিকারটা চাচ্ছি। আমরা কিন্তু বলছি না নির্বাচনের মানে কোয়ালিটি কোয়ান্টিটি ইত্যাদি নিয়ে আলোচনা করছি না। আমাদের বিরুদ্ধে যা চলছে, শুধু দল হিসেবে আমরা নই, আপনি আমাদের এই যে বিশিষ্ট নাট্যকর্মী জনাব মামুন রশিদ সাহেব, তিনি কি দোষ করেছেন? সংস্কৃতি কর্মীরা কি দোষ করেছেন? যারা আলেম ওলামাদের মধ্যে যারা সুন্নি পন্থী, যারা ওয়াহাবি খারেজি সালাফি গোষ্ঠীর বিরুদ্ধে, তারা কি দোষ করেছে? মাজারপন্থী সুফি পন্থার দিনী গোষ্ঠী, তারা কি দোষ করেছে? সাধারণ সনাতনী মানুষ যারা, তারা কি দোষ করেছে? বাংলাদেশের প্রত্যেককে আপনি এমন একটা ওয়ার ফুটিং এ নিয়ে যাচ্ছেন, এই দেশটাকে হাইতিতে পরিণত করতে চাচ্ছেন। এটা তো আমাদের রুখতে হবে, এবং একটা পর্যায়ে গিয়ে যখন সকল কর্মসূচি বলি বা সকল কৌশল বলি, সেটার যদি প্রতিউত্তর আসে সহিংসতা, তখন কিন্তু পাল্টা সহিংসতাই হবে, এবং সেটা খুব শীঘ্রই যে হবে না সেই ব্যাপারে আমি নিশ্চয়তা দিতে পারছি না। সশস্ত্র সংগ্রাম কিন্তু বঙ্গবন্ধু 25 বছর পরে 1971 সালে সেটা সর্বশেষ কিন্তু ছিল সশস্ত্র সংগ্রাম, কিন্তু এখন আমরা সেই দীর্ঘ সংগ্রামের পথে যাওয়ার পথে নেই। মানে 25 মাসও হয়নি কিন্তু এখনো এই সরকারের। আমরা তো পাকিস্তানের সময় পূর্ব পাকিস্তানের যে দীর্ঘ প্রায় 25 বছরের রাজনীতির পরে গিয়ে কিন্তু সেটা বিচ্ছিন্ন হলো সশস্ত্র সংগ্রামের মাধ্যমে। এই সরকার তো 25 মাসও হয়নি, তার মধ্যেই মানুষের মধ্যে ব্যাপক আপনার এদের প্রতি ঘৃণা এবং উদ্বেগ দেশ নিয়ে, ভবিষ্যৎ নিয়ে জন্মেছে। নির্বাচিত সরকার চায় সবাই সকলের সম্মিলিত অংশগ্রহণে চায়, এবং এর অন্যথা হলে কিন্তু বাংলাদেশ গৃহযুদ্ধের পথে হাঁটবে। সেটা আমি কাউকে হুমকি দিচ্ছি না।